সবাইকে শুভ সকাল এবং পিটিওর 6 AM ক্লাবে স্বাগত জানাচ্ছি। আমি রাকিবুল হাসান। তো আজকে নিশ্চয়ই সবার মন ভীষণ ভালো অথবা খারাপ, দুটোর একটা তো নিশ্চয়ই হতে পারে। অনেকেই হয়তো হয়তো রাত জেগে খেলা দেখেছো, তাই না? তো সেই জায়গা থেকে হচ্ছে এই যে আমরা আমাদের এক্সপেকটেশন ছিল একরকম, বা আমাদের ভবিষ্যৎবাণী ছিল একরকম, আমরা হচ্ছে দেখেছি অন্যরকম, তাই না? তো আমাদের মানে হচ্ছে জীবনটাই এরকম। আসলে আমরা অনেক কিছু নিয়ে প্রত্যাশা করি, অনেক আশা থাকে আমাদের অনেক কিছু নিয়ে, যে এটা আমার হবে বা এরকম হবে। কিন্তু আসলে সব মিলিয়ে হচ্ছে মানে স্রষ্টার পরিকল্পনায় আসল। লাইফ ইজ টোটালি আসলে আনপ্রেডিক্টেবল। তুমি একরকম মানে হচ্ছে চিন্তা করছো, আশা করছো, কিন্তু স্রষ্টা একরকম পরিকল্পনা করে রেখেছেন। সর্বশেষ যে জিনিসটা হয় সেটা হচ্ছে যে স্রষ্টার পরিকল্পনাটাই আসলে ভালো। কারণ একমাত্র স্রষ্টাই জানে বা আল্লাহই জানে, দয়াময় জানে আসলে তোমার জন্য কোনটা উপযুক্ত, আমার জন্য কোনটা উপযুক্ত। তো যাই হোক, আমরা কিন্তু আমাদের চেষ্টাটুকু চালিয়ে যেতে হবে, এটাই সবচেয়ে বড় ব্যাপার আর কি। তো আমরা আজকে খুবই চমৎকার একটা বিষয় নিয়ে কথা বলবো, যেটা আমরা বলতে পারি যে চাকরি প্রতিযোগিতার প্রশ্নকর্তাদের যে টপিকসের সাথে একটা গভীর সম্পর্ক রয়েছে, একটা মানে বলা যেতে পারে একটা প্রেমের সম্পর্ক। এবং বলতে পারি যে এটা একটা জানে জিগার টপিকস ওনাদের, এবং যেটা না হলেই নয় আর কি, ব্যাপারটা এরকম। তো এরকম একটা টপিকস নিয়ে আমরা আজকে কথা বলবো। এটা হচ্ছে প্রথম পর্ব আমাদের আজকের আলোচনার। আমরা মূলত হচ্ছে দুটো পর্বে এই আলোচনাটা করব, মূলত এই বিষয়টা নিয়ে, যেটা থেকে আমাদের প্রশ্ন থাকেই, মানে মাস্ট। সবকিছু মিস হলেও মূলত চাকরির প্রতিযোগিতার প্রশ্নকর্তাদের এই টপিকসটা থেকে প্রশ্ন করা মিস হয় না। বলা যেতে পারে যে এটার সাথে ওনাদের একটা আহ গভীর আত্মিক সম্পর্ক রয়েছে আর কি। তো এরকম একটা টপিকস আমরা জানি যে সমাস, সমাস পড়তে লাগে 6 মাস, এরকম একটা আহ কথা আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি। তো সেই জায়গা থেকে আমরা ওই জায়গাটা থেকে একটু বের হওয়ার চেষ্টা করব। আমরা চেষ্টা করব যে একেবারে মৌলিক জ্ঞানগুলোর নেওয়ার পাশাপাশি অ্যাডভান্স পর্যন্ত হচ্ছে যে কিভাবে শেখা যায় এই বিষয়টা সহজে এবং খুব সহজেই নির্ণয় করা যায় সমাস, সেই জায়গাটা আমাদের আজকের ক্লাসে থাকার আহ, সম্ভাবনা আছে। তো যাই হোক, আমরা হচ্ছে শুরু করি তাহলে। আমরা একটু আগে দেখি যে বাংলাদেশ সিভিল সার্ভিস বা পিএসসির যে যে পরীক্ষাগুলো, বিশেষ করে 35তম থেকে 50তম বিসিএস পর্যন্ত যে প্রশ্নগুলো হয়েছে ব্যাকরণ থেকে, সেখান থেকে আমরা দেখি যে 35তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে, 36-এ আসছে, 37-এ আসছে, 38-এ আসছে, 39-এ আসছে, 41-এ আসছে, মাঝখানে 40টা বাদ গেছে, 42-এ আসছে, 43, 44, 45, 46, তারপর 47টা বাদ গেছে এখানে, মাঝখানে হচ্ছে যে তোমার 48, তারপরে হচ্ছে 49, 50, তার মানে 40 আর 47 বিসিএস এ সমাজ থেকে প্রশ্ন আসে নাই। তার মানে হচ্ছে যে ওরা মনে হয় ভুলে গেছিল। হ্যাঁ। তো কিন্তু আমরা দেখতে পাই যে 35 থেকে 50 পর্যন্ত প্রায় প্রতিটি বিসিএস এ ন্যূনতম একটা প্রশ্ন সমাজ থেকে ছিলই। আর এছাড়াও বাকি যে চাকরি পরীক্ষাগুলো হয়, সবগুলা পরীক্ষায় আমরা দেখি যে সমাজ থেকে প্রশ্ন থাকে। পরের 1 মাস পড়ার 1 মাস পর ভুলে যাই না, মানে হচ্ছে যে ভুলার কোনো সম্ভাবনা নাই। আমরা সেভাবেই পড়বো এবং সেভাবে প্র্যাকটিস করব আর কি। তো ঠিক আছে, আমরা তাহলে খাতা কলম নিয়ে বসি। আমরা হচ্ছে যে আমাদের আজকের এই বিষয়টা একটু ভালো করে কিছু বিষয় নোট করে নেব এবং সে অনুযায়ী আমরা প্রস্তুতি নেব আর কি। এত এত নিয়মের শাখা প্রশাখা, উত্তর কারকে উত্তর করতে গেলে এলোমেলো হয়ে যায়। হ্যাঁ, কিছুটা এলোমেলো হবে, অসুবিধা নাই। আমরা হচ্ছে যে আজকে সেই এলোমেলোটাকে কিভাবে মেলানো যায় সেই ব্যাপারটা নিয়েই কথা বলবো আর কি। তো আমরা একটু খাতা কলম নিয়ে বইপত্র নিয়ে বসি, যেন হচ্ছে যে আমাদের বুঝতে সুবিধা হয় আর কি। তো আমরা জানি যে সমাস যে শব্দটা আছে, শব্দটাকে বিশ্লেষণ করলে আমরা পাবো সম যোগ অস ধাতু। তো অস মানে কি? অস মানে হচ্ছে স্থাপন করা, অস শব্দের অর্থ হচ্ছে স্থাপন করা। তো সমাস মানে হচ্ছে মূলত সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ।
তো আমরা দেখি যে সন্ধি শব্দের অর্থ মিলন, আবার অন্যদিকে সমাস শব্দের অর্থ মিলন। তাহলে সন্ধি এবং সমাস কি দুটো এক? না। সমাস মানে হচ্ছে যেটা, সেটা হচ্ছে কি একপদীকরণ, ঠিক আছে। আর সমাসের বিপরীত যেটা, সেটা হচ্ছে যে তোমার বিচ্ছেদ। অর্থাৎ সমাসের বিপরীত আমরা বলতে পারি মানে হচ্ছে যে বিচ্ছেদ, বা যেটাকে আমরা বিগ্রহ বলতে পারি, ঠিক আছে। ওকে। তো সমাস একটি পারিভাষিক শব্দ, আমরা জানি যে সমাস শব্দটি কি একটা পারিভাষিক শব্দ। এটি মানে হচ্ছে যে ইংরেজিতে আমরা যেটাকে মূলত কম্পাউন্ড ওয়ার্ড পড়ি না, যেমন ধরো আমি একটা শব্দ বললাম যে ওয়াটার স্লাইড, অথবা সানফ্লাওয়ার শব্দটা বললাম, সানফ্লাওয়ার, সানফ্লাওয়ার শব্দটা বললাম। তাহলে এই যে সানফ্লাওয়ার শব্দটা বললাম, এখানে সানফ্লাওয়ার দুটো শব্দ, হ্যাঁ, সানফ্লাওয়ার। তো এটা মূলত হচ্ছে যে ইংরেজিতে কম্পাউন্ড ওয়ার্ডটাই বাংলায় যেটাকে আমরা সমাস হিসাবে পড়ি আর কি। বোঝা গেল কথা? বুঝতে পারতেছি? আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? আমরা একটু বেসিক ব্যাপারটা একটু জানার চেষ্টা করি, তাহলে আমরা মূল পড়াগুলো বুঝতে আমাদের সুবিধা হবে আর কি। ঠিক আছে। ওকে, বুঝতে পারতেছি। ওকে। আচ্ছা। তো যাই হোক, আমরা তাহলে সমাসের কিছু বিষয় জানি, যে সমাস একটি মূলত হচ্ছে যে সংস্কৃত ভাষার শব্দ। আমরা বলেছি যে বাংলা ব্যাকরণের বিদঘুটে যে বিষয়গুলো আছে, মানে হচ্ছে সবগুলা বিষয়ই মূলত হচ্ছে সংস্কৃত থেকে এসেছে। আর আমাদের ব্যাকরণটা মূলত সংস্কৃত ঘেঁষা, যেটা আমরা আগেই বলেছি। তো যার কারণে সমাস জিনিসটা আমাদের কাছে একটু কঠিন, এবং প্রত্যয় জিনিসটা আমাদের কাছে একটু কঠিন। এই দুটো টপিকস আমাদের কাছে কঠিন, কারো কিছুটা আমাদের কাছে কঠিন মনে হয় আর কি। তো আমরা সমাসের সম্পর্কে আরো কিছু তথ্য যদি জানি, যে সমাস বাংলা ব্যাকরণের কোন অংশে আলোচনা করা হয়, মূলত হচ্ছে সমাস বাংলা ব্যাকরণের আমরা জানি যে রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়, রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের সমাস সম্পর্কে কিছু তথ্য। আরেকটা তথ্য আমরা জানতে পারি, সেটি হচ্ছে যে সমাসের কাজ হচ্ছে মূলত মানে হচ্ছে যে সংযোজন করা, অর্থাৎ সমাস একটি সংযোজন প্রক্রিয়ার অংশ। হ্যাঁ, আমরা জানি যে একটা শব্দ গঠন মূলত বিভিন্ন উপায়ে হতে পারে। এর মধ্যে একটা হচ্ছে সংযোজন, একটা হচ্ছে বিয়োজন, একটা হচ্ছে যে তোমার অর্থ পরিবর্তন। তো সমাসের যে প্রক্রিয়ার মাধ্যমে মানে হচ্ছে ঘটে, সেটি হচ্ছে যে সংযোজন প্রক্রিয়া। বোঝা গেল কথা? বুঝতে পারছি? ওকে। তাহলে মোটামুটি বেসিক কিছু নলেজ আমরা জানলাম, যে সমাস শব্দের অর্থ সংক্ষেপণ, মিলন, একাধিক পদের একপদীকরণ। আর হচ্ছে যে সমাসের এই রীতিটা সংস্কৃত ভাষার থেকে এসেছে, এবং সমাসের যে প্রক্রিয়াটা সেটি সেটি হচ্ছে সংযোজন প্রক্রিয়া। এবং সমাস এটি বাংলা ব্যাকরণে রূপতত্ত্বে বা যেটাকে আমরা শব্দতত্ত্ব বলি, সেখানে আলোচনা করা হয়। ঠিক আছে। ওকে। তো সমাসের যে সংজ্ঞাটা আছে, সে সংজ্ঞাটা যদি আমরা একটু দেখি, যে পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট দুই বা ততোধিক পদের, অর্থাৎ পদের মিলন ঘটে, অন্যদিকে সন্ধিতে হচ্ছে ধ্বনির মিলন ঘটে। মূলত সমাস এবং সন্ধির মূল যে পার্থক্যটা, সেটি হচ্ছে এটি, যে সন্ধিতে ধ্বনির মিলন ঘটে, আর সমাসে হচ্ছে কিসের মিলন ঘটে? আমরা একটু কমেন্টে জানাই, কিসের মিলন ঘটে? পদের। হ্যাঁ, পদের। তো স্যার, সমাস বাক্যতত্ত্বে না হয় রূপতত্ত্বে কেন? মূলত শব্দ নিয়ে কাজ করে, তাই। যেহেতু মানে শব্দ গঠনের একটি প্রক্রিয়া, আমরা জানি যে নাসরিন, যে শব্দ গঠনের কতগুলো প্রক্রিয়া আছে, যেমন শব্দ গঠনের মানে হচ্ছে যে মৌলিক যে প্রক্রিয়ার মধ্যে একটি সমাস, একটি হচ্ছে প্রত্যয়, একটি হচ্ছে উপসর্গ, আর একটা হচ্ছে তোমার শব্দ দ্বৈত। হ্যাঁ। তো যার কারণে মূলত হচ্ছে তোমার সমাসটা রূপতত্ত্বে বা শব্দতত্ত্বে আলোচনা করা হয়। বাক্যতত্ত্বে মূলত হচ্ছে যে বাক্য নিয়ে আলোচনা করা হয় সেখানে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো নাসরিন? ক্লিয়ার? বুঝতে পেরেছো? ওকে। তো যাই হোক, আমরা এটা জানলাম যে সিংহ চিহ্নিত আসন, এখানে একটা উদাহরণ আছে, যেটা মূলত সমাসের একটি উদাহরণ, সিংহ চিহ্নিত আসন। আমরা দেখতে পাচ্ছি যে এখানে দুইয়ের অধিক মানে হচ্ছে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার যে বিষয়টা, সেটি অর্থাৎ এক পদ যেটা সিংহাসন, এটি মূলত হচ্ছে যে মানে সমস্ত পদ, সমাসের পরিভাষায় যেটাকে আমরা বলি, বা সমাসবদ্ধ পদ যেটাকে আমরা বলি আর কি। আর এটাকে আমরা যদি ভেঙে আলাদা করি, তাহলে কি হচ্ছে? সিংহ চিহ্নিত আসন। ওকে। আচ্ছা। তো এখন একটা প্রশ্ন আমাদের দাঁড়ায়, সেটা হচ্ছে যে আমরা জেনেছি যে দুই বা ততোধিক পদের এক পদে পরিণত হওয়ার নাম হচ্ছে সমাস। তাহলে দুই বা ততোধিক পদ তো এক কথায় প্রকাশও হয়, তাহলে সেক্ষেত্রে এক কথায় প্রকাশ আর সমাস কি এক? মানে এক কথায় প্রকাশ আর হচ্ছে সমাস, এই দুটো জিনিসটা কি এক? মানে যেমন ধরো আমি বললাম যে মানে যা জলে
ও স্থলে চড়ে, তাহলে এটার এক কথায় প্রকাশ কি হয়? জলচর, তাই না? ইয়েস অর নো? হ্যাঁ, জলচর। তাহলে সেক্ষেত্রে মানে হচ্ছে যে এই যে এখানেও তো অনেকগুলা পদের এক পদে পরিণত হয়েছে, তাহলে বিষয়টা কি মানে হচ্ছে যে এক কথায় প্রকাশ আর সমাস হচ্ছে একই জিনিস? না, আসলে একই জিনিস না। কেন একই জিনিস না? কারণ হচ্ছে, যেই কারণে একই জিনিস না সেটি হচ্ছে যে সমাসের যে কাজটা, সেটি হচ্ছে যখন আমরা সমাসের মানে সমস্ত পদটা নির্ণয় করি, তখন আমরা দেখতে পাবো যে ব্যাস বাক্য যেটা বা যেটাকে মানে ভেঙে আলাদা করেছি, সেই অংশগুলো অর্থাৎ সেখানে দুইটা অংশ, সেখানে দুইটা অংশ সমস্ত পদেও থাকে, যেটা এক কথায় প্রকাশে থাকে না। বোঝা গেল কথা? যেমন ধরো এখানে সিংহ চিহ্নিত আসন, এটা হচ্ছে ব্যাস বাক্য বা এটা ব্যাখ্যা করেছি আমরা সিংহাসন শব্দের মানে হচ্ছে থেকে। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে মূল যে সমাসবদ্ধ যে শব্দটা আছে, সে শব্দের মধ্যে সিংহটাও আছে, আসনটাও আছে। মানে এই বিষয়টা হচ্ছে যে দৃশ্যমান থাকবে। বোঝা গেল কথা? আর এক কথায় প্রকাশে সেই ব্যাপারটা দৃশ্যমান থাকবে না। আবার এক কথায় প্রকাশে যদি দৃশ্যমান থাকে, তাহলে বুঝতে হবে যে সেটা একই সাথে এক কথায় প্রকাশ এবং একই সাথে কি সমাসবদ্ধ শব্দ বা একই সাথে সমাস। যেমন ধরো আমি একটা উদাহরণ বললাম যে অরিন্দম মানে অরিকে বা অরিকে দমন করে যে, হ্যাঁ, তাহলে এটার এক কথায় প্রকাশ কি? কমেন্টে জানাও তো। অরিকে দমন করে যে, এটার এক কথায় প্রকাশ কি? মানে হচ্ছে যে পরীকে দমন করে যে, এটার এক কথায় প্রকাশ কি? অরিন্দম। হ্যাঁ, অরিন্দম, অরিন্দম। তাহলে এই যে অরিন্দম শব্দটা, এটা এক কথায় প্রকাশ, আবার একই সাথে এটা কিন্তু সমাসও। কেন সমাস? কারণ হচ্ছে যে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে অরিটাও আছে এবং দমনটাও আছে। হ্যাঁ, যার কারণে এটা মানে এই যে 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 পদগুলা আছে, এই পদগুলা থেকে দৃশ্যমান অরি এবং দমন দুটোই। যার কারণে এটা হচ্ছে যে একই সাথে তোমার এক কথায় প্রকাশ এবং একই সাথে সমাস। এবং আমরা জানি যে এই অরিন্দম শব্দটা কোন সমাস? উপপদ তৎপুরুষ সমাস। তো যাই হোক, আমরা হচ্ছে এবার সমাসের সাথে এক কথায় প্রকাশের যে পার্থক্যটা সেটা জানলাম। সেটা কি আমরা জানতাম? সমাস এবং এক কথায় প্রকাশ, বা কখনো চিন্তা করেছি? ওকে, আমরা হয়তো জানতাম। আহ, আর যা যদি না জেনে থাকি তাহলে নতুন একটা তথ্য আমরা জানলাম। হ্যাঁ, তাহলে আমাদের সকালের ক্লাসটা সার্থক, তাই না? নতুন কিছু জানলেই তো আমাদের আনন্দ লাগে। ওকে, তাই না হাফসা? তারপর হচ্ছে রায়হান। ওকে, ওকে, আচ্ছা। তো সন্ধি এবং সমাসের পার্থক্যটা এটা আমরা গত ক্লাসেও দেখেছি সন্ধির আলোচনায়, যে সন্ধি মূলত হচ্ছে ধ্বনি বা বর্ণের মিলন, অন্যদিকে সমাস হচ্ছে যে তোমার পদের মিলন, একাধিক পদে এক পদে মিলিত হওয়ার যে প্রক্রিয়া সেটা হচ্ছে যে সমাসে। আর মানে হচ্ছে দুটো ধ্বনির মিলন হয় মূলত সন্ধিতে। তো এটাই ছিল মূল পার্থক্য। এছাড়া আরো অনেক পার্থক্য আমরা করতে পারি, ক্লাসিফিকেশনের পার্থক্য করতে পারি, আমরা হচ্ছে যে অর্থের পার্থক্য করতে পারি, এ ধরনের অনেক পার্থক্য আমরা করতে পারি। তো সমাসের যে বৈশিষ্ট্যগুলো আছে সে বৈশিষ্ট্যগুলো যদি আমরা একটু দেখার চেষ্টা করি, যে সমাসের বৈশিষ্ট্য, সেখানে আমরা দেখতে পাবো যে সমাসের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নতুন শব্দ গঠন করা। হ্যাঁ, যেটা সন্ধি করে না, সন্ধি নতুন শব্দ গঠন করে না। তো সমাস কিন্তু নতুন শব্দ গঠন করে। এবং হচ্ছে পরস্পর অর্থ সঙ্গতি বিশিষ্ট অন্যযুক্ত দুই বা ততোধিক পদ এক পদে পরিণত হয়। মূলত হচ্ছে মানে একটার সাথে আরেকটার অর্থ রয়েছে এরকম মানে বা দুটো পদেরই অর্থ থাকে, এই অর্থগুলোকে একসাথে নিয়ে এনে সমাস মূলত হচ্ছে সমাসে পরিণত হয় আর কি। তো যাই হোক, এগুলো আমরা জেনেছি, এই তথ্যগুলো এগুলা আমাদের একেবারে বেসিক নলেজ। এবার আমরা সমাসের কিছু পরিভাষা জানবো, যেটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এবং এই পরিভাষাগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারলে মূলত সমাস চিহ্নিত করাটা আমাদের জন্য অনেকটাই সহজ হয়ে যাবে। তো সমাসের যে বিভিন্ন পরিভাষাগুলো আছে সেগুলো সম্পর্কে তো নিশ্চয়ই আমাদের ধারণা আছে, তাই না? সবাই আছে না? ইয়েস ওর নো? হ্যাঁ, আছে, নিশ্চয়ই আছে, এবং আমরা এটা খুব ভালোভাবে বুঝি, তাই না? ওকে, আমি সিংহাসন উদাহরণটা এখানে রেখেছি। দেখো সিংহাসন যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, এটি মূলত এটাকে বলা হয় মূলত সমাসবদ্ধ শব্দ। যেমন ধরো আমি যখন মানে বিদ্যালয়, এটা হচ্ছে মূলত কি সন্ধিবদ্ধ শব্দ। একই সাথে মানে হচ্ছে যে এটা সমাসবদ্ধ শব্দ বটে। তো সেই জায়গা থেকে তোমার হচ্ছে মানে সন্ধিবদ্ধ শব্দ বিদ্যালয় বা সমাসবদ্ধ শব্দ সিংহাসন শব্দটি সমাসবদ্ধ শব্দ। তো এই সমাসবদ্ধ শব্দটাকে আমরা যদি ভাঙি বা ব্যাখ্যা করি তাহলে কি হয়? সিংহ চিহ্নিত আসন। তো এই যে সিংহ চিহ্নিত আসন বললে আসলে আমাদের মানে হচ্ছে যে কষ্ট হয় বলতে, মনের ভাব প্রকাশ
পাইছে, কিন্তু হচ্ছে যে বলতে আমাদের সময় লাগছে। তো এই সময়টা যেন হচ্ছে যে কম লাগে, যেন আমরা সংক্ষেপে আমাদের মনের ভাবটা প্রকাশ করি। তো সেই জায়গা থেকে মূলত হচ্ছে যে সমাসের সৃষ্টিটা বা সমাসের প্রয়োজনীয়তাটা মূলত এখানেই। তো সেই জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি যে আমরা যখন সিংহাসন শব্দটাকে ভেঙে আলাদা করছি বা ব্যাখ্যা করছি, তখন তিনটি পদ, একটি হচ্ছে সিংহ, একটি হচ্ছে চিহ্নিত, একটি হচ্ছে আসন। এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে মানে শুরু এবং শেষ, এই মানে হচ্ছে দুটো যে পদ আছে, সেই দুটো পদের শুরুর পদটাকে আমরা বলি পূর্বপদ এবং শেষের পদটাকে আমরা বলি উত্তরপদ, বা এটাকে আমরা পরপদও বলতে পারি। হ্যাঁ, পরপদ। ওকে। আচ্ছা। এবং এই যে এখানে তিনটি পদ আছে, সিংহ, চিহ্নিত, আসন, এই তিনটি পদই, প্রত্যেকটি পদকে আমরা মূলত হচ্ছে যে সমাসের পরিভাষায় কি বলি? সমস্যমান পদ বলি। কি বলি এটাকে? সমস্যমান পদ বলি। এবং এই পুরো অংশটাকে একত্রে আমরা বলি সেটাকে ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বা ব্যাখ্যামূলক বাক্য আমরা বলতে পারি। বুঝতে পেরেছি কথা আমরা? বুঝতে পেরেছো কথা? ক্লিয়ার বিষয়টা? সমসমান পদ হচ্ছে যে মানে মানে সমস্ত পদকে ভাঙার পরে যে সমস্ত পদগুলো আমরা পাই, সবগুলো পদই হচ্ছে সমসমান পদ। আর সবগুলো পদকে একত্রে আমরা বলি ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য। আর সমসমান পদের প্রথম অংশটাকে আমরা বলি পূর্বপদ এবং শেষের অংশটাকে আমরা বলি উত্তরপদ বা পরপদ। একদম ক্লিয়ার? ক্লিয়ার কিনা? ইয়েস অর নো? ইয়েস অর নো? ইয়েস অর নো? ক্লিয়ার? কথা কি ক্লিয়ার নাকি ভেজাল আছে কোনটা? ভেজাল থাকলে বলো, ভেজাল দূর করি। ওকে। আচ্ছা, ঠিক আছে। আহ আচ্ছা, তারপরে তাহলে আমরা এটা মোটামুটি জানলাম যে সমসমান পদ কি, আমরা দেখেছি উদাহরণ দিয়ে। সমস্ত পদ কি সেটাও আমরা উদাহরণ দিয়ে দেখেছি। আমরা ব্যাস বাক্য বা বিগ্রহ বাক্য বলতে আমরা কি বুঝি সেটাও আমরা উদাহরণ দিয়ে দেখেছি। পূর্বপদ উত্তর পদ কি সেটাও আমরা দেখেছি। এখানে আর আলাদা করে আমাদের আলোচনা দরকার নাই। আমরা এগুলো স্লাইডে রেখেছি যেন তোমাদের পড়তে সুবিধা হয়। আর পিটু এর স্লাইড গুলো বেসিক্যালি এমন ভাবে করা হয়, একটু ডিটেলস থাকে, যেন তোমরা স্লাইড ভালোভাবে পড়লেই তোমাদের প্রস্তুতিটা হয়ে যায়, তাই না? ইয়েস অর নো? মানে স্লাইডের মধ্যে মূলত সবকিছু আমরা রাখি, কারণ হচ্ছে যে যেন স্লাইডটা তোমরা বিভিন্ন জার্নিতে বিভিন্ন জায়গায় গেলেও যেন পড়াটা মিস না হয়। হ্যাঁ, তোমার কাছেই যেন হচ্ছে যে বিষয়টা থাকে। বিষয়টা ভালো না? বিষয়টা ভালো নাকি খারাপ? ওকে। আচ্ছা। তো আমরা একটু মানে সমাস চিহ্নিত করার একটা সহজ কৌশল, যেটা আমরা সবাই জানি এই বিষয়টা, সেটি হচ্ছে যে অর্থ প্রাধান্যের ভিত্তিতে মূলত সমাস চেনার যে উপায়টা, মানে অর্থ। আমরা জানি যে সমাসের যে মানে সবচেয়ে প্রতিষ্ঠিত মত কত প্রকার? 6 প্রকার, তাই না? আচ্ছা, তো সেই জায়গা থেকে আমরা যদি অর্থ প্রাধান্যের ভিত্তিতে সমাস চিনি, তাহলে সেক্ষেত্রে আমরা কিভাবে জানবো? সেটা হচ্ছে যে দ্বন্দ্ব সমাস যেটা আছে আমাদের, হ্যাঁ, দ্বন্দ্ব সমাস। এই দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে তোমার কোন সমাস? বহুব্রীহি সমাস। ঠিক আছে, দ্বন্দ্ব সমাসের বিপরীত কোনটা? বহুব্রীহি। ওকে। অন্যদিকে তোমার অব্যয়ীভাব সমাস যেটা আছে, অব্যয়ীভাব যে সমাসটা আছে, এই অব্যয়ীভাব সমাসের বিপরীত হচ্ছে তোমার কর্মধারয়, তারপরে হচ্ছে তৎপুরুষ, তারপরে হচ্ছে তোমার কি? দ্বিগু। ওকে। কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি কথাগুলা? মানে সহজে এটাই আমরা একটু মনে রাখবো। হ্যাঁ, ইয়েস অর নো? বুঝতে পেরেছি। দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রীহি সমাস, এই বিষয়টা মনে রাখবো, এত কিছু মনে রাখার দরকার নাই। দ্বন্দ্ব সমাসের বিপরীতটা হচ্ছে, দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রীহি সমাস। অব্যয়ীভাব সমাসের বিপরীত হচ্ছে কর্মধারয়, তৎপুরুষ, দ্বিগু সমাস। ক্লিয়ার? এখন এই বিষয়টা একটু ব্যাখ্যা করি। দ্বন্দ্ব সমাস মানে হচ্ছে যে তোমার যেখানে দুইটা পদ, পূর্বপদ অর্থাৎ সমাসে দুইটা পদ থাকবে মাস্ট, মানে মিনিমাম দুইটা পদ থাকবে, ম্যাক্সিমাম বেশি হইতে পারে, অসুবিধা নাই, কিন্তু মিনিমাম দুইটা পদ থাকবে। এখন এই দুইটা পদের, দুটোর পদেরই যদি অর্থের প্রাধান্য থাকে, বা তিনটা পদ থাকলেও তিনটা পদেরই যদি অর্থের প্রাধান্য থাকে, অর্থাৎ সবগুলো পদের যদি অর্থের আহ প্রাধান্য থাকে, তাহলে সেটা হচ্ছে দ্বন্দ্ব সমাস। আর কোনো পদের যদি অর্থের প্রাধান্য না থাকে, অর্থাৎ মানে হচ্ছে যে প্রাধান্য থাকে সবগুলা আর সবগুলাতে থাকে না, তাহলে এটার বিপরীত কি? বহুব্রীহি সমাস। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? তাহলে দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসের বিপরীত হচ্ছে কি? বহুব্রীহি সমাস। দ্বন্দ্ব সমাসের সবগুলো পদই প্রধান বা সবগুলো পদেরই অর্থ রয়েছে। বহুব্রীহি সমাসে কোনো পদেরই অর্থ থাকে না, তৃতীয় কোনো অর্থ বোঝায় আর কি। অব্যয়ীভাব সমাস, অব্যয়ীভাব সমাসে আমরা দেখতে পাই যে কি? অব্যয়ীভাব সমাসে কি? পূর্বপদের অর্থ প্রধান। ঠিক আছে, অব্যয়ীভাব সমাসে কি? পূর্বপদ।
মানে হচ্ছে যে পূর্ব পদের অর্থটা প্রধান, অর্থাৎ সমসমান পদের প্রথম যে পদটা থাকে সেই পদের অর্থটা প্রধান। আর অন্যদিকে বিপরীত হচ্ছে কর্মধারয়, তৎপুরুষ এবং দ্বিগু। এই তিনটি সমাসের মানে হচ্ছে যে সমসমান পদের শেষের পদ যেটা, অর্থাৎ পরপদের অর্থের প্রাধান্যটা বেশি থাকে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? ক্লিয়ার বিষয়টা? ইয়েস অর নো? বুঝতে পেরেছি নাকি প্যাচ লাগছে? বুঝতে পেরেছি নাকি প্যাচ লাগছে কোনটা? বুঝতে পেরেছি, ওকে। যেমন ধরো এই যে দ্বন্দ্ব সমাস আমরা দেখতে পাচ্ছি, দ্বন্দ্ব সমাসের এখানে সমস্ত পদ কি পিতা মাতা। আমরা যদি এটাকে ব্যাস বাক্য করি মাতা ও পিতা, তো সেই জায়গা থেকে এখানে মাতারও অর্থ রয়েছে, পিতারও অর্থ রয়েছে, দুটোরই আলাদা অর্থ রয়েছে। একই রকম ভাবে দেখো বহুব্রীহি সমাসের ক্ষেত্রে দশ আনন, দশ আনন, দশ আনন মানে হচ্ছে যে কোনোটারই অর্থ এখানে মূলত হচ্ছে প্রাধান্য পাচ্ছে না, অর্থাৎ আমরা ট্র্যাডিশনাল যে অর্থটা করি সেই অর্থের বাইরে গিয়ে এটা অন্য একটা অর্থ দিচ্ছে সেটা। একই রকম ভাবে তুমি দেখো যে অব্যয়ভাব সমাস, এখানে কুলের সমীপে, অর্থাৎ এই যে উপকূল, উপকূল, এটার এই উপ শব্দের অর্থই মূলত হচ্ছে এখানে প্রধান। অন্যদিকে আমরা দেখতে পাই তৎপুরুষ, কর্মধারয় এবং হচ্ছে দ্বিগু, এগুলো হচ্ছে সবগুলোই হচ্ছে পরপদ প্রধান, অর্থাৎ এই যে মানে পরের যে পদটা আছে, ঠিক আছে, নীল পদ্ম এখানে পদ্ম, দুঃখ প্রাপ্ত এখানে প্রাপ্ত, তিন মাথা মানে হচ্ছে যে মাথা, এই শব্দগুলোর অর্থের প্রাধান্য পাচ্ছে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? হ্যাঁ আনন, হ্যাঁ আনন শব্দের অর্থ হচ্ছে তোমার, হ্যাঁ আনন শব্দের অর্থ হচ্ছে মূলত, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। কথাকে কথাকে শুনতে পাচ্ছ? ওকে। হ্যাঁ আনন শব্দের অর্থ তুমি কি বলেছো? যে মুখ, হ্যাঁ। ওকে, আনন শব্দের অর্থ হচ্ছে মুখ, ঠিক আছে। আচ্ছা, তো যাই হোক আমরা মানে হচ্ছে সমাসের এই ব্যাপারগুলো আমরা জানলাম। এবার আমরা হচ্ছে যে চলে আসি যে হচ্ছে তোমার সমাসের প্রকারভেদে। তো সমাসের প্রকারভেদ নিয়ে অনেক ধরনের মতামত আমরা লক্ষ্য করি। তো ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে মূলত তিনি সমাসকে পাঁচ ভাগে বিভক্ত করেছেন, এবং এই পাঁচ ভাগে বিভক্তটা কেন সেটাও তিনি এখানে দেখিয়েছেন, সেটা আমরা একটু পড়ে নেব। সেই বিষয়টাতে আমরা আর না যাই, এখানে এই বিষয়টা একটু ভালোভাবে পড়ে নিলেই চলবে আমাদের, হ্যাঁ। ঠিক আছে। আচ্ছা, তারপরে সমাসের যে প্রকারভেদগুলো আছে, হ্যাঁ সমাসের যে প্রকারভেদগুলো আছে আমরা যদি দেখি, সমাসের যে প্রকারভেদগুলো আছে, তো প্রতিষ্ঠিত যে আহ মানে হচ্ছে মতটা, সেটা হচ্ছে আমরা মূলত ছয় প্রকার সমাস সম্পর্কে জানবো। এবং এই ছয় প্রকার সমাস আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারলে প্রশ্ন যেখানেই আসুক সেটা হচ্ছে যে আমরা উত্তর করতে পারবো, ঠিক আছে। না, এই যে হাত আনন হবে না, না, মুখ, হ্যাঁ মস্তক যেটাকে বোঝায় আর কি, ঠিক আছে। ওকে, মাথা, ওকে। আচ্ছা, তো সমাস প্রধানত ছয় প্রকার: দ্বন্দ্ব, কর্মধারয়, তৎপুরুষ, বহুব্রীহি, দ্বিগু এবং অব্যয়ভাব সমাস। হ্যাঁ, অব্যয় সমাস, ওকে। তো আমরা মূলত হচ্ছে যে এখানে আজকের আলোচনায় আমরা মানে হচ্ছে যে সবগুলো সমাস নিয়ে আলোচনা করব না, আমাদের আগামীকালকের পর্বে মূলত হচ্ছে আমরা তৎপুরুষ, বহুব্রীহি সমাস এবং হচ্ছে তোমার দ্বিগু সমাস, এই তিনটি সমাস নিয়ে আমরা আলোচনা করব আগামীকালকের ক্লাসে। মূলত গর্ভধারয়, তৎপুরুষ, বহুব্রীহি এবং দ্বিগু এই তিনটা নিয়ে আলোচনা করব। আহ, আর আমাদের আজকের ক্লাসে আমরা দ্বন্দ্ব সমাস, কর্মধারয় এবং অব্যয়ভাব সমাস নিয়ে আলোচনা করব মূলত। হ্যাঁ, চার প্রকার নতুন বইতে, নতুন বইতে চার প্রকার, কিন্তু আমরা ছয় প্রকারই শিখবো, আমরা রিস্ক নেব না। প্রশ্নকর্তা কোথা থেকে প্রশ্ন করে আসলে আমরা জানি না, তো সেই জায়গা থেকে আমরা ছয়টা প্রকারই হচ্ছে আলোচনা করব, এবং এখান থেকে আমাদের মানে হচ্ছে আমরা বিষয়গুলো কনসেপ্ট ক্লিয়ার হবো আর কি। তো আমরা একটু যদি দেখি যে দ্বন্দ্ব সমাস যেটা আছে, তো আমরা জানি যে দ্বন্দ্ব শব্দটির অর্থ হচ্ছে মূলত জোড়া। তো আমরা একটু আগেই দেখেছি যে দ্বন্দ্ব সমাসের একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দুটো পদের বা তিনটি পদের যে যে পদগুলাই থাকে সবগুলো পদেরই অর্থের প্রাধান্য থাকে। তাহলে এটা আমরা একটু মনে রাখবো যে সমসমান পদে অর্থের প্রাধান্য থাকে, ঠিক আছে, অর্থাৎ উভয় পদ প্রধান। হ্যাঁ, এটা একটু সংক্ষেপে মনে রাখতে পারি যে উভয় উভয় পদ প্রধান। এখন উভয় আহ মানে হচ্ছে পদ প্রধান। এখন উভয় বলতে আমরা আসলে কি বুঝি? উভয় বলতে আমরা সাধারণত দুইটা বুঝি, এখন তিনটা পদও কিন্তু থাকতে পারে। তো সেটা আমরা একটু দেখবো আর কি। যেমন এখানে ধরো যে জীবন মরণ, এটা কি? এটাকে আমরা সমাসের পরিভাষায় কি বলবো একটু কমেন্টে জানাই তো। জীবন মরণ এই শব্দটাকে সমাসের পরিভাষায় আমরা কি বলবো? বা সমাসের যে উপাদানগুলো আছে, পাঁচটা উপাদান আছে সমাসের, এই পাঁচটা উপাদানের মধ্যে এটা কোন উপাদানের মধ্যে পড়ে? জীবন, জীবন মরণ,
এটা হচ্ছে সমস্ত পদ। ভেরি গুড, সমস্ত পদ, রাইট বেঞ্জামিন। নিজুম, সমস্ত পদ, রাইট। ওকে, আচ্ছা। আর এই যে জীবন ও মরণ, এটা কি? এটাকে একত্রে আমরা কি বলবো? কমেন্টে জানাই। সমাসের যে উপাদান আছে, 5টা উপাদান, এর মধ্যে এটা একটা, জীবন ও মরণ, এই পুরোটাকে আমরা কি বলবো? ব্যাস বাক্য। ভেরি গুড, ওকে। এর মধ্যে হচ্ছে পূর্বপদ কোনটা? জীবন। পূর্বপদ কোনটা? জীবন। আর পরপদ কোনটা? মরণ। আর হচ্ছে প্রত্যেকটা পদ, এখানে জীবন ও সহ প্রত্যেকটা পদকে আমরা কি বলি? প্রত্যেকটা পদকে আমরা বলি হচ্ছে সমস্যমান পদ। কি বলি? সমস্যমান পদ। আচ্ছা। তো এই যে জীবন মরণ, আমরা দেখতে পাচ্ছি দুটোরই অর্থের প্রাধান্য রয়েছে, যার কারণে এটা দ্বন্দ্ব সমাস। ওকে। সমাসের 6টি প্রকারভেদের মধ্যে একমাত্র সমাস যেখানে মানে হচ্ছে উভয় পদই প্রধান, উভয় পদই প্রধান এবং দুটোরই অর্থের প্রাধান্য থাকে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? ওকে। একই রকম ভাবে এখানে আমরা অনেক অনেক উদাহরণ পাবো, যেমন হচ্ছে পোকা ও মাকড়, পোকামাকড়, 7 ও 17, 7 17, এরকম অনেক উদাহরণ পাবো। আমরা যদি বলি হচ্ছে তোমার আহ মানে দ্বন্দ্ব সমাসটা আমাদের বুঝতে কিছুটা সহজ, এবং সেই সহজ ব্যাপারটাই হচ্ছে যে আমরা আলোচনা করেছি। আমরা জানি যে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে ব্যাস বাক্যে আমরা সাধারণত কি ব্যবহার করি? ব্যাস বাক্যে আমরা সাধারণত ও ব্যবহার করি। ঠিক আছে, ও এবং আর। হ্যাঁ, ব্যাস বাক্যে সাধারণত আমরা হচ্ছে যে ও এবং ব্যবহার করি, এবং হচ্ছে আর, এই শব্দগুলো সাধারণত ব্যবহার করি। তো যেটা যেই মানে হচ্ছে আহ যার সাথে যায় আর কি, সেভাবে আমরা মূলত ব্যবহার করে থাকি। ঠিক আছে, এটা একটু মনে রাখবো আমরা, যে দ্বন্দ্ব সমাসে মূলত ব্যাস বাক্যে ও এবং আর থাকবে, এবং আমরা যখন মানে ব্যাস বাক্য নির্ণয় করব তখন ও এবং আর দিয়ে আমরা নির্ণয় করব। ওকে। তো এখানে একটা বিষয় আমরা একটু দেখব, মানে হচ্ছে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে একটা সমীকরণ আমরা যদি দেখি, সেটি হচ্ছে সমজাতীয় পদ, তারপরে হচ্ছে যে ব্যাস বাক্যের নিয়ম অনুযায়ী ও বা এবং অথবা আর, তারপরে সমজাতীয় পদ। এই ব্যাপারটা দ্বারা কি বুঝিয়েছে আসলে? সমজাতীয় পদ মানে দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখব যে যদি প্রথম পদটা বিশেষ্য হয়, কি হয়? প্রথম পদটা বিশেষ্য হয়, তাহলে মানে হচ্ছে যে শেষ পদ, অর্থাৎ প্রথম পদ মানে পূর্ব পদ যদি বিশেষ্য হয়, তাহলে পরপদটাও কি হবে? বিশেষ্য হবে। ঠিক আছে। প্রথম পদটা যদি হচ্ছে যে আমরা যদি দেখি বিশেষণ হয়, তাহলে সেক্ষেত্রে পরপদটাও কি হবে? বিশেষণ হবে। সমজাতীয় মানে ব্যাপারটা থাকবে আর কি। মানে প্রথম পদ বা পূর্ব পদটা যদি ক্রিয়া হয়, তাহলে সেক্ষেত্রে মানে হচ্ছে পরপদটাও কি হবে? ক্রিয়া হবে। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? ক্লিয়ার? ক্লিয়ার নাকি না? ইয়েস অর নো? ইয়েস অর নো কোনটা? বুঝতে পেরেছি? ওকে। তাহলে এটা হচ্ছে সমাজের একটা মানে দ্বন্দ্ব সমাসের একটা সমীকরণ, যে প্রথম পূর্বপদটা যদি বিশেষ্য হয়, পরপদটাও বিশেষ্য হবে। যদি পূর্বপদটা বিশেষণ হয়, পরপদটাও বিশেষণ হবে। যদি পূর্বপদটা ক্রিয়া হয়, পরপদটাও ক্রিয়া হবে। তো সমাসের যে প্রকারভেদ গুলো আছে, সেগুলো আমরা একটু দেখার চেষ্টা করবো। এই যে এখানে কিছু উদাহরণ আমি রেখেছি, যে যেমন ধরো ভাই শব্দটা বিশেষ্য, পূর্বপদ বোনটাও বিশেষ্য। ভালো শব্দটা হচ্ছে প্রোনাউন বা সর্বনাম, তারপরে হচ্ছে যে তোমার পরপদ মন্দ শব্দটাও সর্বনাম। দেখতে পাচ্ছ যে যা শব্দটাও সর্বনাম, তার শব্দটাও সর্বনাম। হেসে শব্দটা ক্রিয়া, হেলে শব্দটা ক্রিয়া। তাহলে বুঝতে পেরেছি আমরা? ওকে, বুঝতে পেরেছি আমরা? ক্লিয়ার? ওকে। আচ্ছা, এখন আমরা একটু দ্বন্দ্ব সমাসের ক্লাসিফিকেশন গুলো দেখি খুবই সংক্ষেপে। মিলনার্থক দ্বন্দ্ব, ঠিক আছে, অভিন্ন বোঝাবে। বিরোধার্থক দ্বন্দ্ব মূলত বৈরী অর্থভাব প্রকাশ করবে। সমার্থক দ্বন্দ্ব, যেটাকে আমরা হচ্ছে যে মূলত একই জাতীয় বস্তুর মধ্যে একটা মানে হচ্ছে সংযোগ ঘটাবে। বিপরীতার্থক দ্বন্দ্ব মূলত হচ্ছে বিপরীত অর্থ প্রকাশ করে। উদাহরণগুলো আমরা একটু দেখে নিলে আমাদের চলবে আর কি। ওকে। সংখ্যাবাচক দ্বন্দ্ব আছে যেটা, সেটা হচ্ছে যে যেই দ্বন্দ্ব সমাসে উভয় পদের দ্বারা সংখ্যা বোঝায়, তাকে আমরা সংখ্যাবাচক দ্বন্দ্ব বলি। তো সংখ্যাবাচক দ্বন্দ্বের সাথে আমাদের মানে হচ্ছে একটা সংঘর্ষ ঘটে। সেটা হচ্ছে যে সংখ্যাবাচক দ্বন্দ্ব এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাস, এই দুটো বিষয়কে আমরা অনেক সময় গুলিয়ে ফেলি। এই ব্যাপারটা আমরা বিস্তারিত আলোচনা করব যখন আমরা বহুব্রীহি সমাস আলোচনা করব তখন। তবে আমরা একটু সংক্ষেপে জানতে পারি যে সংখ্যাবাচক দ্বন্দ্ব ব্যাপারে বা দ্বন্দ্ব সমাসের বিষয়ে আমরা একটা বিষয় জেনেছি, সেটি হচ্ছে উভয় পদ প্রধান। হ্যাঁ, পূর্বপদ এবং পরপদ দুটোর অর্থেই আমরা পাবো, এবং দুটো অর্থই প্রাধান্য পাবে মূলত। আর অন্যদিকে বহুব্রীহি মানে হচ্ছে তোমার কোনো পদই প্রধান নয়। তার মানে হচ্ছে তোমার সেখানে পূর্বপদের সংখ্যা থাকবে, সংখ্যা থাকতে পারে, সংখ্যা থাকলেও কিন্তু সেটা মানে হচ্ছে যে ওই সংখ্যাটা দ্বারা আমরা যে সাধারণ অর্থ করি, সেই সাধারণ অর্থের বাহিরে একটা মানে ব্যঞ্জনার্থ, একটা তৃতীয় কোনো অর্থ মূলত হচ্ছে যে সেখানে থাকবে। তো সেই ব্যাপারটাই মূলত আমাদেরকে চিহ্নিত করতে হবে আর কি। যেমন ধরো চার হাতি,
পঞ্চানন, এখানে পঞ্চানন দ্বারা কি বোঝা যাচ্ছে? পঞ্চ মানে সংখ্যা। এখন পূর্বপদের সংখ্যা থাকলেই যে সেটা মানে হচ্ছে যে তোমার সংখ্যাবাচক দ্বন্দ্ব সমাস হইতে পারে, ব্যাপারটা এরকম চিন্তা করার কোনো কারণ নাই। আমাদের দেখতে হবে যে দুটো পদের অর্থের প্রাধান্য আছে কি নাই। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? হ্যাঁ, ভালো কি বিশেষণ না? নিশ্চয়ই। ওকে। আচ্ছা, তাহলে আমরা বুঝতে পেরেছি নিশ্চয়ই। ওকে। তারপরে আমরা হচ্ছে যে আরো কিছু দ্বন্দ্ব সমাসের উদাহরণ দেখি। সহচর দ্বন্দ্ব মূলত হচ্ছে মানে যে দ্বন্দ্ব সমাসের পরবর্তী পূর্বপদে সহচর হিসেবে কাজ করে আর কি। যেমন ধরো আমরা সর্দি শব্দটা বলি, সর্দির সাথে আমরা কাশি শব্দটাও বলি, তাই না? সর্দি কাশি একসাথে বলি, হ্যাঁ। এছাড়াও আমরা হচ্ছে যে বহুপদী দ্বন্দ্বের একটা ব্যাপার পাবো, অর্থাৎ যেখানে দুইটা না দুইয়ের অধিক পদের সমাস হয়, যেমন সাহেব বিবি গোলাম। ওকে, সাহেব বিবি গোলাম। ওকে। হাইপেন না দিলে কি ভুল হবে? মানে হচ্ছে যে হাইপেন যেখানে যেখানে দেওয়ার ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা দিতে পারি আর কি, না দিলে অসুবিধা নাই। আহ এটা নিয়ে খুব বেশি মাথা ব্যথার কিছু নাই আমাদের, ঠিক আছে? ওকে। আচ্ছা, ভালো এখানে সর্বনাম আমরা দেখেছি, ভালো মন্দ। হ্যাঁ, হ্যাঁ, বিশেষণ। ওকে, ভালো মন্দ বিশেষণ কেন হলো না এখানে মনে হয় স্লাইডে? তাহলে মানে হচ্ছে যে আমরা কোন স্লাইডটা নিয়ে কথা বলছিলাম? হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, এখানে ভালো শব্দটা ভুলে আছে। ওকে, এখানে দুটোই বিশেষণই হবে, ভালো শব্দটা বিশেষণ হবে, তারপর হচ্ছে যে এখানে মন্দ শব্দটাও বিশেষণ হবে। ঠিক আছে? বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? এখানে একটু ভুল আছে, টাইপিং মিস্টেক হয়েছে আর কি। ওকে, বুঝতে পেরেছি। ওকে। আচ্ছা, আচ্ছা, তারপরে হচ্ছে ক্লিয়ার? কোনো বিভ্রান্তি আছে আমাদের? ক্লিয়ার? প্রীতি রানী দত্ত, বুঝতে পেরেছি? মুতাসিম, বেঞ্জামিন, ক্লিয়ার বিষয়টা? ওকে। তাহলে আমরা দ্বন্দ্ব সমাসটা ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, জাকি আজরা ক্লিয়ার। ওকে। ওকে, ঠিক আছে। তো কর্মধারয় সমাসে আমরা আসি। তাহলে দ্বন্দ্ব সমাসের ব্যাপারটা তো আমাদের কাছে ক্লিয়ার, তাই না? মানে আমরা হচ্ছে যে এখন পারবো তো না? পারবো তো নাকি? পারবো তো নাকি? পারবো না? ওকে, ঠিক আছে। ওকে। আচ্ছা, কর্মধারয় সমাসে আমরা এবার আসি। কর্মধারয় সমাসে আমরা আসি। কর্মধারয় সমাসটা আমাদের জন্য একটু মানে হচ্ছে গুরুত্বপূর্ণ, এবং এখান থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। কর্মধারয় সমাসে আমরা একটু মনোযোগী হই, হ্যাঁ। দ্বন্দ্ব সমাস থেকে আমাদের খুবই কম প্রশ্ন আসে সাধারণত। আমরা এনটিআরসি তে, তারপরে হচ্ছে তোমার প্রাইমারিতে, তারপরে 11 থেকে মানে 14 গ্রেডের যে চাকরিগুলো আছে ওইগুলাতে মূলত হচ্ছে দ্বন্দ্ব সমাসের উদাহরণ পাবো। আর কর্মধারয় সমাসের উদাহরণগুলো আমরা একটু অ্যাডভান্স পর্যায়ে পাই বেশি, সেটা হচ্ছে ব্যাংক পর্যায়ে আমরা পাবো। তারপরে হচ্ছে যে তোমার বিসিএস পর্যায়ের পরীক্ষাগুলোতে মূলত হচ্ছে, বা পিএইচসির যে পরীক্ষাগুলো নেয় ওই পরীক্ষাগুলোতে মূলত কর্মধারয় সমাস থেকে মূলত হচ্ছে আমরা মানে প্রশ্ন পাবো। তো সেই জায়গা থেকে আমরা একটু কর্মধারয় সম্পর্কে বিস্তারিত জানি। তো কর্মধারয় সম্পর্কে আমরা প্রথমে একটা তথ্য জেনেছি। কি তথ্যটা জেনেছি কর্মধারয় সম্পর্কে? অর্থের প্রাধান্যর ভিত্তিতে আমরা কি জেনেছি বলো? তাড়াতাড়ি কমেন্ট। হ্যাঁ, সুমি, রায়হান। হ্যাঁ, পরপদ, রাইট, পরপদ। হ্যাঁ, বেঞ্জামিন। হ্যাঁ, পরপদ প্রধান। ওকে। আচ্ছা, তো আমরা এটা একটু মনে রাখবো যে পরপদের অর্থের প্রাধান্য থাকবে, এবং ব্যাস বাক্যে যে, যিনি এবং যারা, এটা একটু মনে রাখবো। হ্যাঁ, ব্যাস বাক্যে যে, যিনি এবং যারা থাকবে। কখনো প্রশ্ন হয় মানে হচ্ছে যে তোমার ব্যাস বাক্য দিয়েই প্রশ্ন করা হয় যে এটি কোন সমাস, তো তখন কিন্তু আমাদের চিহ্নিত করতে সুবিধা হবে আমরা যদি ব্যাস বাক্যে কোন সমাসে কোনটা হয় সে ব্যাপারটা যদি একটু মনে রাখতে পারি আর কি। তো যাই হোক, আমরা এটাই তথ্যটা একটু ভালোভাবে জানবো যে পরপদের অর্থই প্রধান রূপে প্রতীয়মান হয় তাকে আমরা কর্মধারয় সমাস বলবো। যেমন এখানে আমরা উদাহরণ রেখেছি নীল পদ্ম। নীল পদ্ম এখানে মূলত হচ্ছে যে পরপদের অর্থর প্রাধান্যটা বেশি। পদ্ম এই শব্দটির অর্থের প্রাধান্য আছে। শান্ত অথচ শিষ্ট, এখানে হচ্ছে যে শিষ্ট শব্দের প্রাধান্য বেশি। কাঁচা অথচ মিঠা, এখানে মিঠা শব্দের অর্থের প্রাধান্যটা বেশি। ঠিক আছে? ওকে। তো কর্মধারয় সমাসের যে প্রকারভেদগুলো আছে সেই প্রকারভেদগুলোর মানে হচ্ছে অনেক প্রকারে সাধিত হয় মূলত। আমরা প্রকারভেদগুলো দেখার আগে আমরা কি কি উপায়ে মূলত হচ্ছে প্রকারভেদগুলো সাধিত হয় সে ব্যাপারটা যদি একটু দেখি, সেটি হচ্ছে দুটো বিশেষণ পদে মানে হচ্ছে আমরা দুটো বিশেষণ যোগে কর্মধারয় সমাস হইতে পারে। দুইটা বিশেষণ যোগে কর্মধারয় সমাস হতে পারে। তারপর হচ্ছে যে একটি বিশেষ্য একটি বিশেষণ যোগেও হইতে পারে। তারপরে হচ্ছে যে তোমার আমরা বলতে পারি যে পূর্বপদে স্ত্রীবাচক বিশেষণ থাকলে কর্মধারয় সমাসে সেটি পুরুষবাচক হয়। এগুলো আমরা একটু মনে রাখতে পারি, তবে এই ব্যাপারগুলো মানে আমাদের জন্য একটু মানে হচ্ছে মনে রাখাটা দুষ্কর হবে। তো সেই জায়গা থেকে আরো কিছু সহজ ব্যাপার আমরা একটু নিয়ে যদি কথা বলি তাহলে আমাদের জন্য আরো সহজ হবে ব্যাপারটা আর কি।
তবে আমরা এই সূত্রটা মানে একটু মাথায় রাখতে পারি যে কর্মধারয় সমাসে মূলত হচ্ছে দুইটা যে পদ থাকে, এই দুইটা সমস্ত পদ থাকলে কেমনে বুঝবো যে যিনি যারা। হ্যাঁ, এই তো সেই জন্যই আর কি বেসিক্যালি আমরা যদি ব্যাস বাক্য থেকে আমরা বুঝতে পারি যে যিনি যারা, কিন্তু সমস্ত পদ থাকলে আমরা কিভাবে বুঝবো? হ্যাঁ, এই বোঝার জন্য মূলত হচ্ছে যে আমরা এই ব্যাপারটা একটু মাথায় রাখতে পারি। সেটি হচ্ছে যে মানে তোমার সমস্ত পদের একটি পদ, যেহেতু মানে সমাসবদ্ধ পদের দুইটা পদ থাকে, পূর্বপদ এবং পরপদ। তো একটি পদ হচ্ছে যে তোমার কি হইতে পারে, একটি পদ হচ্ছে যে তোমার বিশেষ্য হইতে পারে, আবার আরেকটি পদ হচ্ছে যে তোমার বিশেষণ হতে পারে। হ্যাঁ, এই ব্যাপারটা একটু মাথায় রাখবো। একটি পদ বিশেষ্য আর একটি পদ বিশেষণ হতে পারে। একটি পদ আবার উল্টোটা হইতে পারে, একটি পদ বিশেষণ, প্রথম পদ অর্থাৎ পূর্ব পদটা হচ্ছে বিশেষণ হইতে পারে এবং পরপদটা হচ্ছে বিশেষ্য হতে পারে। আবার হচ্ছে যে তোমার দুটো পদই মানে হচ্ছে যে পূর্বপদ এবং পরপদ দুটো পদই হচ্ছে যে তোমার বিশেষ্য হতে পারে, দুটো পদই বিশেষ্য হতে পারে। এই ব্যাপারটা কিন্তু দ্বন্দ্ব সমাসে আমরা দেখেছি, কিন্তু দ্বন্দ্ব সমাসের ক্ষেত্রে আমরা দেখবো যে দুটো পদের অর্থের প্রাধান্য আছে কিনা। আর কর্মধারয় সমাসে আমরা দেখবো যে দুটো পদই বিশেষ্য কিনা এবং এর মধ্যে পরপদের অর্থের প্রাধান্যটা আছে কিনা, সেই বিষয়টা। অর্থাৎ অর্থের প্রাধান্য এবং হচ্ছে যে আমরা এই যে মানে বিশেষ্য বিশেষণ বিশেষণ বিশেষ্য বিশেষ্য বিশেষ্য, এই ব্যাপারটা আমরা দেখতে পারি। আবার বিশেষণ যোগ বিশেষণ যোগেও মূলত কর্মধারয় সমাস হতে পারে। তাহলে কি দাঁড়ালো, কি দাঁড়ালো বিষয়টা, কি দাঁড়ালো আমরা বুঝতে পারছি ব্যাপারটা অনেকটা। মানে হচ্ছে যে তোমার ওই যে আমরা ব্যঞ্জন সন্ধি পড়েছি না, মানে ব্যঞ্জন সন্ধি, যে ব্যঞ্জনে ব্যঞ্জনে স্বরে ব্যঞ্জনে আবার হচ্ছে যে ব্যঞ্জনে স্বরে মানে সন্ধি হতে পারে। তো কর্মধারয় সমাসের ব্যাপারটা হচ্ছে যে এরকম, মূলত বিশেষ্য বিশেষণে হতে পারে, বিশেষ্য বিশেষ্য হতে পারে, বিশেষণ বিশেষণে হতে পারে, এই ব্যাপারটা আর কি। ক্লিয়ার? ইয়েস অর নো? বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। তো এই ব্যাপারটা হলেই যে সেটা কর্মধারয় সমাসের ব্যাপারটা এরকম না। আমরা দেখতে হবে যে যদি বিশেষ্য যোগ বিশেষণ হয় তাহলে বিশেষণের অর্থের প্রাধান্যটা বেশি কিনা, বেশি কিনা। দুটোর অর্থ প্রাধান্য থাকবে কিন্তু কারটা বেশি সেটা হচ্ছে যে আমরা দেখব। তারপর হচ্ছে বিশেষণ প্লাস বিশেষ্য, এর মধ্যে মানে হচ্ছে যে বিশেষ্যের অর্থের প্রাধান্য বেশি বেশি কিনা। বিশেষ্য যোগ বিশেষ্য হলে এর মধ্যে পরপদের অর্থাৎ বিশেষ্যের অর্থের প্রাধান্য বেশি কিনা। বিশেষণ যোগ বিশেষণ হলে এর পদ এরপর এর মধ্যে পরপদের বিশেষণের অর্থের প্রাধান্য বেশি কিনা সেটা আমাদের দেখতে হবে। ক্লিয়ার? ক্লিয়ার? ইয়েস অর নো? বেঞ্জামিন বুঝতে পেরেছে? সাদমান, আরিফ বুঝতে পেরেছে? ক্লিয়ার? কমেন্ট করি, হ্যাঁ কমেন্ট করি, একটু জানাই। ওকে, আচ্ছা। তো কর্মধারয় সমাসে এই ব্যাপারগুলো আমরা একটু মনে রাখবো যে বিশেষণবাচক যে মহান বা মহৎ শব্দ যদি পূর্ব পদে থাকে, পূর্ব পদে যদি মহৎ বা মহান থাকে, তাহলে এই মহৎ বা মহান এই বিষয়টা স্থানে মূলত হচ্ছে সমস্ত পদে মহা শব্দটা হয়। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি কথা? যেমন মহা থাকলে তাহলে কি হবে, মহৎ হবে। আমরা যখন মহাযুক্ত সমাসবদ্ধ শব্দটাকে ব্যাস বাক্য নির্ণয় করব, তাহলে মহার জায়গায় কি হিসেবে আমরা ব্যবহার করবো, মহৎ ব্যবহার করবো। ঠিক আছে? কি ব্যবহার করব, মহৎ। ঠিক আছে? যেমন মহাজ্ঞান, মানে তাহলে হচ্ছে মহৎ যে জ্ঞান। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি? তারপরে পূর্বপদে যদি মানে কু বিশেষণটা থাকে, কু মানে কুটা থাকে, তাহলে সেক্ষেত্রে পরপদের প্রথম স্বরধ্বনি থাকলে কু স্থানে কি হবে, কদ হবে। কি হবে? কদ হবে। হ্যাঁ, বা কদ যেটাকে আমরা বলতে পারি, কদ বা মানে হচ্ছে কদ যেটাকে বলি। তাহলে কদ অর্থ, হ্যাঁ কদ অর্থ, এটাকে আমরা যদি সমাস বদ্ধ শব্দ থেকে ব্যাস বাক্য নির্ণয় করি, তাহলে সেক্ষেত্রে কি হবে, সমস্ত পদটা থেকে কদর্থ এর সমস্ত পদ, এই সমস্ত পদের ব্যাস বাক্য কি হবে, কু যে অর্থ। ঠিক আছে? কু যে অর্থ। ওকে, আর কু থাকলে হয়ে যাবে সমস্ত পদে কদ। বোঝা গেল কথা? উল্টোটা, পরপদে যদি মানে হচ্ছে যে রাজা শব্দটা থাকে, তাহলে কর্মদ্বয়ের সমাসে সেটা কি হয়, রাজ হয়। অর্থাৎ আমরা মহারাজ, এটা যখন আমরা ব্যাস বাক্য নির্ণয় করবো মহারাজ শব্দটার, তাহলে সেক্ষেত্রে সেটা রাজটা রাজ না হয়ে কি হবে, রাজা। ঠিক আছে? আবার রাজা থেকে হবে কি, রাজ। ওকে, এই বিষয়গুলো একটু আমাদের ভালোভাবে বুঝতে হবে। এই ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু ক্লিয়ার হয়েছে। বুঝতে পেরেছি? ক্লিয়ার? ইয়েস অর নো? ক্লিয়ার? সাদমান, প্রীতি রানী দত্ত, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। কঠিন লাগতেছে বিষয়গুলো? কি কঠিন লাগতেছে? কঠিন? বেঞ্জামিন, জি জি কঠিন, জি জি জি, নো। ওকে, একটু ভালোভাবে পড়লে, ভালোভাবে কয়েকবার রিডিং পড়লে বেঞ্জামিন, মানে আমরা যদি স্লাইড গুলোই ভালোভাবে রিডিং পড়ি, একবার পড়লে আমরা 70% বুঝতে পারবো। মানে হচ্ছে কারণ আমরা অলরেডি বুঝতেছি, হ্যাঁ আমি তোমাদেরকে ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তো সেই জায়গা থেকে যখন তুমি নিজে আবার পড়বা, তখন দেখবা যে মোটামুটি যে ব্যাপারগুলো নিয়ে একটু ভয় মনে হচ্ছে সেটা কেটে যাবে। হ্যাঁ, অসুবিধা নেই, আল্লাহ ভরসা।
ওকে, তো কর্মধারয় সমাসের যে প্রকারভেদগুলো আমরা সাধারণত দেখি, এই পাঁচটি প্রকারভেদ। একটি হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস, একটি হচ্ছে মধ্য পদলোপী কর্মধারয় সমাস, আর একটা মূলত আমরা বলতে পারি সেটা হচ্ছে যে উপমামূলক কর্মধারয় সমাস। কারণ এই যে তিনটা প্রকারভেদ আছে, উপমান, উপমিত, রূপক, কর্মধারয়, এই তিনটি মূলত তিনটি দিয়ে মূলত হচ্ছে উপমা বোঝায় বা তুলনা বোঝায়। হ্যাঁ, তো মূলত সেই জায়গা থেকে আমরা তিনটি বলতে পারি: সাধারণ কর্মধারয়, মধ্য পদলোপী কর্মধারয় এবং উপমামূলক কর্মধারয়। তো উপমামূলক কর্মধারয় ক্লাসিফিকেশনের ক্ষেত্রে আমরা দেখেছি একটা হচ্ছে উপমান, একটি হচ্ছে উপমিত, একটি হচ্ছে রূপক। তো এখানে আমাদের মূলত হচ্ছে কর্মধারয় সমাস থেকে এই তিনটি বিষয় থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে: মধ্য পদলোপী, উপমান এবং উপমিত থেকে সবচেয়ে বেশি প্রশ্ন আসে। ঠিক আছে স্যার, এখন বুঝি কিন্তু পরে মনে থাকে না, প্যাচ লাগে। অসুবিধা নেই, প্যাচ হচ্ছে যে মানে হচ্ছে খুলে যাবে। হ্যাঁ, যখন বারবার আঘাত করতে থাকবা একটা বিষয়ের মধ্যে, তখন আর সেটা আর প্যাচ থাকবে না, তো সেটা খুলে যাবে, খুলতে বাধ্য। কারণ মানুষের অসাধ্য কিছুই নেই, মানুষ সবকিছুই পারে। শুধু একটা জিনিসে মানুষ পারে না, সেটা হচ্ছে যে মৃত্যুকে ঠেকাতে। এই বিজ্ঞানের এত এত অগ্রগতি হয়েছে এ পর্যন্ত, কিন্তু মৃত্যু কোনো মানে হচ্ছে ওষুধ আবিষ্কৃত হয় নাই। তারপরেও আমাদের জীবন নিয়ে কত অহংকার, তাই না? মানে হচ্ছে যে আমাদের বেঁচে থাকাটা মানে হচ্ছে অনিশ্চিত। অর্থাৎ আমরা সারা জীবন বেঁচে থাকবো সেটার গ্যারান্টি আমরা আসলে কেউই দিতে পারি না। তারপরও আমাদের কত পরিকল্পনা জীবন নিয়ে, কত কিছু। হ্যাঁ, তো যাই হোক, মানে তারপরও পরিকল্পনা থাকতে হবে, কারণ স্রষ্টা আমাদেরকে পাঠিয়েছে আজাইরা বসে থাকার জন্য নয়, আমাদেরকে হচ্ছে সৃষ্টির সেরা জীব হিসেবে পাঠিয়েছে যেন আমরা সর্ব অবস্থায় আমাদের সেই শ্রেষ্ঠত্ব দেখাতে পারি। কিন্তু আফসোসের বিষয় সেটা হচ্ছে যে আমরা বর্তমান সময়ে সেই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসছি। আমাদের ভেতরের যে মনুষ্যত্ববোধের যে জায়গাটা, মানুষ হিসাবে আমাদের যে অন্যান্য প্রাণী থেকে যে পার্থক্যটা, সে পার্থক্যটা খুবই কমই দেখা যায় আমাদের মধ্যে। আমরা মানবতন্ত্রে বিশ্বাসী হতে পারি না আর কি। তো যাই হোক, সেই জায়গা থেকে আমরা একটু দেখি যে প্রথমত আমরা আসি সাধারণ কর্মধারয় সমাসে। তো সাধারণ কর্মধারয় সমাসের ব্যাপারটা হচ্ছে যে আমরা একটু আগে দেখেছি সাধারণ কর্মধারয় সমাসটা মূলত হচ্ছে মানে এই যে আমরা মানে পূর্বপদ এবং পরপদে কোন কোন পদ হয়, হ্যাঁ কোন কোন পদ হয় সে ব্যাপারটাই মূলত সাধারণ কর্মধারয় সমাসের অন্তর্ভুক্ত, এবং সেটাই মূলত আমরা দেখব। হ্যাঁ, যেমন বিশেষণ যোগ বিশেষ্য, হ্যাঁ বিশেষণ যোগ বিশেষ্য যোগে যে কর্মধারয় হয়, যেমন ধরো এখানে নীল, তারপর হচ্ছে উৎপল, এরকম এই ধরনের উদাহরণগুলো আমরা এখানে দেখে নেব। হ্যাঁ, বিশেষ্য বিশেষ্য যেমন রাজা, বাদশাহ। ঠিক আছে, বিশেষ্য যোগ বিশেষ্য যোগে তোমার এখানে কি হয়েছে, কর্মধারয় সমাস হয়েছে। এটা হচ্ছে সাধারণ কর্মধারয় সমাস। তো আমরা একটু গভীরে যাই যে মধ্য পদলোপী যে কর্মধারয় সমাস আসে আছে। তো মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলতে আমরা আসলে কি বুঝি? এখন মধ্য পদলোপী কর্মধারয় সমাসটা হচ্ছে যে কর্মধারয় সমাসে ব্যাস বাক্যের মধ্য পদটা লোপ পায়, অর্থাৎ মাঝখানের পদটা মানে হচ্ছে যে মানে চলে যায় মূলত, একদম একটা বড় একটা পদ মূলত চলে যায় বা লোপ পায়, তাকে আমরা মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলি। তো মধ্য পদলোপী কর্মধারয় সমাস যে জিনিসটা আছে, সেই জায়গা থেকে হচ্ছে যে আমরা মানে দেখতে পাচ্ছি যে সিংহ চিহ্নিত আসন, এখানে এই যে সমস্যমান পদের চিহ্নিত যে পদটা আছে, মাঝখানে যে পদটা আছে, সমস্ত পদে গিয়ে সেটা আর থাকতেছে না, অর্থাৎ সেটা লোপ পাচ্ছে। তো যার কারণে এটাকে আমরা কি বলছি, মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলছি। ওকে, সেটাকে আমরা মানে হচ্ছে যে মধ্য পদলোপী কর্মধারয় সমাস বলছি। বলতে বুঝতে পারতেছি? বুঝছি? মধ্য পদলোপী কর্মধারয় সমাসটা বুঝছি? ইয়েস অর নো, কমেন্টে জানাই ইয়েস অর নো। বেঞ্জামিন, বুঝতে পেরেছি? এরকম যদি আমি কয়েকটা উদাহরণ দেই তোমাদেরকে, যেমন ধরো বলতেছি যে মানে স্মৃতিসৌধ, স্মৃতিসৌধ এটার মানে হচ্ছে যে ব্যাস বাক্য কি হবে, এটা কোন ধরনের সমাস? স্মৃতিসৌধ। ওকে, কোন ধরনের সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস, তাই না? স্মৃতিসৌধ। ওকে, তারপরে যদি বলি সাহিত্য সভা, একই রকম ভাবে আমি যদি বলি সাহিত্য সভা, এটা কোন সমাস? মধ্য পদলোপী কর্মধারয় সমাস। একই রকম ভাবে আমি যদি বলি মৌমাছি, মৌমাছি কোথায় যাও নাচে নাচে। ওকে, তারপরে হচ্ছে যে আমি যদি বলি তোমার আত্মজীবনী, আত্মজীবনী, আত্মজীবনী। ওকে, বোঝা গেল? বুঝতে পেরেছি? ওকে, আচ্ছা। ওকে, তারপরে আমরা উপমান কর্মধারয় সমাসে আসি, যেটা নিয়ে আমাদের মধ্যে সবচেয়ে বেশি বিভ্রান্তি সৃষ্টি হয়, উপমান এবং উপমিতের মধ্যে। তো উপমান বলতে আমরা আসলে কি বুঝি? উপমান বলতে আমরা বুঝি মূলত হচ্ছে যে উপমা মানে হচ্ছে যে তুলনা। উপমা মানে কি বোঝায়? তুলনা করা বোঝায়। তো উপমান কর্মধারয় সমাস যেটা, যে উপমান কর্মধারয় সমাসের যে বৈশিষ্ট্যটা সেটা একটু আমরা একটু মনে রাখি।
তাহলে আমাদের জন্য নির্ণয় করা সহজ হবে যে উপমা উপমান কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা দেখব যে মানে সাধারণ ধর্ম যেটা অর্থাৎ গুণবাচক পদের যে সমাস হয় মানে হচ্ছে যে মূলত উপমান পদের সাথে অর্থাৎ যেটার সাথে তুলনা করা হচ্ছে এই তুলনার সাথে যে সাধারণ ধর্ম মানে বা গুণবাচক যে পদটা থাকবে তুলনীয় বস্তুর সাথে যে গুণবাচক পদ বা সাধারণ ধর্মবাচক পদ যেটা থাকবে আহ সেটাকে মূলত হচ্ছে যে আমরা উপমান কর্মধারয় সমাস বলি। তাহলে উপমান কর্মধারয় সমাস কাকে বলে? উপমান পদের সাথে সাধারণ ধর্ম বা গুণবাচক পদের যে সমাস হয় তাকে উপমান কর্মধারয় সমাস বলে। তো এটাকে আমরা একটু মানে হচ্ছে যে সহজ করি যে মূলত গুণ গুণ বলতে আমরা আসলে কি বুঝি, মানে গুণ বলতে আমরা আসলে কি বুঝি দেখি বলো তো দেখি, যে গুণ বলতে আমরা আসলে কি বুঝি? এখানে যে গুণ শব্দটা আমরা উল্লেখ করেছে গুণ মানে আমরা কি বুঝি? মানে হচ্ছে যেটাকে আমরা বলতে পারি দোষ গুণ বলি না, দোষ গুণ মানে হচ্ছে যে তোমার একটা মানে হচ্ছে যে বৈশিষ্ট্য বা সাদৃশ্য, ঠিক আছে? অর্থাৎ মানে যেটার সাথে তুমি তুলনা করতেছো তার সাথে একটা সাদৃশ্য আছে, মিল আছে, ঠিক আছে? যেটার মিলটা মানে হচ্ছে যে সম্ভব, যেটার মিলটা কি সম্ভব, বোঝা গেল কথা? যেটার মিলটা সম্ভব। ওকে, তো সেই জায়গা থেকে আমরা দেখব যে উপমান কর্মধারয় সমাসে পূর্ব পদটা হচ্ছে তোমার বিশেষ্য পদ হবে এবং পরপদটি সাধারণত বিশেষণ পদ হয়। এটা একটু আমরা মনে রাখবো, পূর্ব পদটা হচ্ছে বিশেষ্য হবে এবং পরপদটি সাধারণত কি হয়? বিশেষণ হয়। যেমন ধরো যে এখানে আমি একটা উদাহরণ দিলাম যে আহ তুষার শুভ্র। এখানে তুষার শুভ্র দুটো পদ আছে, একটা হচ্ছে পূর্বপদ আর একটা হচ্ছে পরপদ। এখন আমরা দেখতে পাচ্ছি যে পূর্বপদ তুষার শব্দটা হচ্ছে বিশেষ্য বা নাউন, আর হচ্ছে তোমার পরপদ যেটা আছে সেটা হচ্ছে শুভ্র, এটা হচ্ছে যে তোমার কি অ্যাডজেক্টিভ, হ্যাঁ বিশেষণ। ওকে, আচ্ছা। তো সেই জায়গা থেকে এটা একটা মানে হচ্ছে যে আমাদের বৈশিষ্ট্য উপমান কর্মধারয় সমাস নির্ণয়ের ক্ষেত্রে অর্থাৎ পূর্বপদটা বিশেষ্য হবে, পরপদটা কি হবে? কি হবে? বিশেষণ হবে। এবং আরেকটা ব্যাপারটা যেটা সেটা হচ্ছে মানে উপমানটা যেটা সেটা হচ্ছে যে পূর্বপদটা হচ্ছে যে উপমান মানে সাদৃশ্য বোঝাবে। উপমান মানে কি? মানে হচ্ছে তুলনা করবে বা মানে এই উপমানটা বলতে আমরা কি বুঝি? উপমানটা বলতে আমরা বুঝি যে সাদৃশ্য বোঝাবে। এখন এই যে তুষার শুভ্র, এখানে আমরা যদি দেখি যে তুষারের সাথে মূলত হচ্ছে মানে শুভ্র অর্থাৎ সাদা, তুষারও সাদা হয়, শুভ্র শব্দের অর্থও সাদা, অর্থাৎ এই যে সাদা সাদা এই যে ব্যাপারটা বোঝাচ্ছে, তাহলে সেই জায়গা থেকে অর্থাৎ এটা হচ্ছে কর্মধারয় সমাস, অর্থাৎ দুটোর মধ্যে একটা সাদৃশ্য আছে, মিল আছে। হ্যাঁ, আমরা আরেকটু সহজভাবে মনে রাখতে পারি, সেটা হচ্ছে যে আমরা দেখব যে পূর্বপদ এবং পরপদের যে সাদৃশ্যটা সেই সাদৃশ্যটা মূলত হচ্ছে মানে আমরা দেখব যে সেটা আসলে সম্ভব, হ্যাঁ, এবং সেটা সত্য, ঠিক আছে? মানে সেটা সম্ভব এবং সত্য। আবার অন্যদিকে উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে মানে হচ্ছে যে আমরা দেখব যে সেটা অসম্ভব এবং হচ্ছে যে সেটা মানে হচ্ছে যে সত্যি নয়, অর্থাৎ তুলনাটা সত্যি নয় কিন্তু তারপর আমরা তুলনা করি, কারণ হচ্ছে যে সৌন্দর্যের খাতিরে আর কি। বোঝা গেল কথা? বুঝতে পেরেছি কথা? ওকে, তো আমরা যদি উপমা কর্মধারয় উপমান কর্মধারয় সমাসের কিছু উদাহরণ দেখি, যেমন আমি তোমাদেরকে বলি, যেমন অরুণ রাঙ্গা, আমরা একটা উদাহরণ বললাম যে অরুণ রাঙ্গা, অরুণ রাঙ্গা একটা উদাহরণ বললাম। তো তাহলে দেখো অরুণ রাঙ্গা এই শব্দটা কোন সমাস? এটা হচ্ছে মূলত হচ্ছে উপমান কর্মধারয় সমাস, তাই না? উপমান কর্মধারয় সমাস কেন? কারণ হচ্ছে আমরা অরুণ মানে কি, অরুণ মানে কি, অরুণ মানে কি সূর্য, মানে সূর্য কি দেয় আমাদেরকে? হ্যাঁ, আলো দেয়, তাই না? আমাদেরকে আলো দেয়। তো সেই জায়গা থেকে রাঙ্গা এটা মানে কি আলো দেওয়া, তাই না? ওকে, তার মানে এটার সাথে একটা মানে হচ্ছে সাদৃশ্যটা কি সম্ভব, সত্যি, হ্যাঁ সত্য, সাদৃশ্যটা কি সত্য। একই রকম ভাবে আমি যদি তোমাদেরকে বলি যে রক্ত লাল, তাহলে রক্ত কি হয়? লাল হয়। আর এটার সাথে আমি লাল শব্দটা উল্লেখ করলাম, তাহলে সেক্ষেত্রে লাল লাল মিলে গেল। তার মানে হচ্ছে যে আমি যদি বলি মানে হচ্ছে যে আরো কিছু উদাহরণ, যেমন অগ্নি শর্মা, তাহলে অগ্নি শর্মা, অগ্নি মানে হচ্ছে যে তোমার রাগান্বিত হওয়া, আবার একই রকম ভাবে শর্মা শব্দের অর্থ হচ্ছে কি রাগান্বিত হওয়া। বুঝতে পেরেছি কথা? ক্লিয়ার বিষয়টা? আর উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা মনে রাখবো সেটা হচ্ছে যে সাধারণ গুণের উল্লেখ না করে, সাধারণ গুণের উল্লেখ না করে উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয়, উপমেয় পদের সাথে উপমান পদের যে সমাস হয় সেটাকে আমরা কি বলছি? সেটাকে আমরা বলছি মূলত উপমিত কর্মধারয় সমাস। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? বুঝতে পেরেছো কথা? ওকে, আমি কয়েকটা উদাহরণের সাহায্যে তোমাদেরকে দেখাই। যেমন আমি যদি তোমাদেরকে দেখে বলি যে মানে পুরুষ সিংহ, একটা শব্দ আমি বললাম পুরুষ সিংহ, তাহলে বিষয়টা আরেকটু ক্লিয়ার হবে। ওকে, এই যে পুরুষ সিংহ, এই পুরুষ সিংহ শব্দটাকে যদি আমি ব্যাস বাক্য নির্ণয় করি তাহলে কি হয়? পুরুষ সিংহের ন্যায়,
শক্তিশালী, তাই না? পুরুষ, এটা একটা পুরুষ সিংহের ন্যায়, পুরুষ সিংহের ন্যায় ন্যায়। আচ্ছা, এটা হচ্ছে ব্যাস বাক্য। ওকে, তাহলে এই ব্যাস বাক্যের মধ্যে তুমি বলতে হবে তোমাকে যে এখানে মানে হচ্ছে যে পুরুষ সিংহটা কি, পুরুষ সিংহটা কি, এটা কি উপমান নাকি উপমিত কর্মধারয় সমাস? বলো তো। পুরুষ সিংহের ন্যায় বা পুরুষ সিংহ, এই সমস্ত পদটা কি উপমান কর্মধারয় না উপমিত? আমাদের এটা বুঝলেই চলবে যে মানে দুটো পদের যে তুলনাটা হবে সেই তুলনাটা সত্যি হবে, যদি সত্যি হয় তাহলে সেক্ষেত্রে সেটা উপমান, আর যদি মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা উপমিত। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে পুরুষ সিংহ এটা আসলে সত্য না। মানে মানে পুরুষ সিংহ এটার মিলটা বা সাদৃশ্যটা সত্য না, কারণ হচ্ছে যে পুরুষ কখনো সিংহ হতে পারে না, কিন্তু এটা তুলনা করা হচ্ছে মানে হচ্ছে মূলত শক্তিশালী এই ব্যাপারটা বোঝার্থে। তো সেই জায়গা থেকে আমরা এটা উপমিত কর্মধারয় সমাস, উপমিত। তাহলে এই উপমিত কর্মধারয় সমাসের যে ব্যাস বাক্যটা আমরা পেয়েছি, এই ব্যাস বাক্যের মূলত হচ্ছে মানে উপমেয় কোনটা? এই ব্যাস বাক্যের উপমেয় হচ্ছে যে তোমার কোনটা? উপমেয় হচ্ছে যে তোমার পূর্বপদটা। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে যে উপমেয় পদ। অর্থাৎ এই উপমেয়, আমি যে উপমেয় শব্দটা ব্যবহার করেছি, অর্থাৎ উপমেয় পদের সাথে, উপমেয় পদের সাথে উপমান পদের, এখন ওখানে উপমান কোনটা? উপমান পদ হচ্ছে কোনটা এখানে? সিংহ। উপমান পদটা কোনটা? সিংহ। ঠিক আছে। আর সাদৃশ্যবাচক মানে শব্দ যেটা, সাদৃশ্যবাচক শব্দটা হচ্ছে যে এখানে ন্যায়, বা যেটা দিয়ে সাদৃশ্য মানে কি তুলনা। ঠিক আছে, সাদৃশ্যবাচক শব্দটা হচ্ছে এখানে ন্যায়। ওকে, সাদৃশ্য মানে কি তুলনা বোঝায়। আর এখানে সাধারণ ধর্ম বা গুণ কোনটা? সাধারণ ধর্ম বা গুণ কোনটা? এখানে সাধারণ ধর্ম গুণটা হচ্ছে যে মূলত কি উল্লেখ নাই। সে উল্লেখ নাই ব্যাপারটা কি আসলে এখানে কি বোঝাচ্ছে? সাধারণ ধর্ম বা গুণটার মধ্য দিয়ে শক্তিশালী এই ব্যাপারটাকে বোঝাচ্ছে। বুঝতে পেরেছো কথা? উপমিত কর্মধারয় সমাসে সাধারণ ধর্মটা কি থাকবে না? উল্লেখ থাকবে না, উল্লেখ থাকবে না। ওকে। আর উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মটা উল্লেখ থাকবে। এই ব্যাপারটা আমাদেরকে বুঝতে হবে। বুঝতেছো কথা? যেমন আমি যদি তোমাকে এখন উপমান কর্মধারয় সমাস থেকে একটা উদাহরণ দিই, যেমন ধরো আমি বললাম হচ্ছে যে ভ্রমর কৃষ্ণ, ভ্রমর কৃষ্ণ। এখন এই ভ্রমর কৃষ্ণ শব্দটা কোন সমাস? ভ্রমর কৃষ্ণ, বলো কমেন্টে জানাও। বেঞ্জামিন, ভ্রমর কৃষ্ণ এটা কোন সমাস? ওকে, ভ্রমর কৃষ্ণ এটা কোন সমাস? ওকে, ভ্রমণ কৃষ্ণ নিজুম বলছে উপমিত না, এটা কোন সমাস? ভ্রমর কৃষ্ণটা, ভ্রমর কৃষ্ণ হচ্ছে উপমান কর্মধারয় সমাস। আমরা দেখতে পাচ্ছি ভ্রমর এবং কৃষ্ণ। ভ্রমর সাধারণত কোন রঙের হয়? ভ্রমর সাধারণত কোন রঙের হয়? ওকে, তো সেই জায়গা থেকে কালো হয়, তো তার মানে এই যে কালো কালো দুটোর একটা সাদৃশ্য বোঝাচ্ছে এবং সেই সাদৃশ্যটা সম্ভব, হ্যাঁ সত্য। তাহলে সেটা হচ্ছে কি তোমার কি উপমান কর্মধারয় সমান। এখন তুমি তুমি এখানে বলো তো দেখি, মানে হচ্ছে যে উপমা, মানে হচ্ছে যে উপমান কোনটা, সাদৃশ্যবাচক শব্দ কোনটা, এবং সাধারণ ধর্ম কোনটা, এবং উপমেয় কোনটা? উপমেয় কোনটা? ভ্রমর কৃষ্ণ এটাকে ব্যাস বাক্য নির্ণয় করলে কি হবে? ভ্রমর কৃষ্ণটাকে ব্যাস বাক্য নির্ণয় করলে কি হবে? ভ্রমর কৃষ্ণ এটাকে ব্যাস বাক্য নির্ণয় করলে কি হবে? কি হবে? ভ্রমরের ন্যায় কৃষ্ণ। হ্যাঁ, ভ্রমরের ন্যায় কৃষ্ণ। ঠিক আছে, ভ্রমরের ন্যায় কৃষ্ণ এখানে মূলত হচ্ছে যে মানে আহ, মানে এই যে ভ্রমরের ন্যায় কৃষ্ণ বা কেশ, যেটাকে আমরা মানে হচ্ছে যে বুঝছি, তাহলে এখানে ভ্রমর শব্দটা মূলত হচ্ছে উপমান, অর্থাৎ পূর্বপদটা হচ্ছে যে কি হবে? উপমান হবে। এবং হচ্ছে যে এখানে ন্যায়টা হচ্ছে যে সাদৃশ্যবাচক শব্দ, ন্যায় মতো এগুলো যদি থাকে। আর কৃষ্ণ হচ্ছে মূলত সাধারণ ধর্ম বা গুণ। আর এই সাধারণ বা ধর্ম বা গুণ মূলত হচ্ছে যে কি তোমার কৃষ্ণ শব্দটা। ওকে, অর্থাৎ সাধারণ ধর্মটা এখানে উল্লেখ আছে, সাধারণ ধর্মটা মূলত এখানে উল্লেখ আছে। উপমান কর্মধারয় সমাসে সাধারণ ধর্মটা উল্লেখ থাকবে, আর উপমিত কর্মধারয় সমাসে সাধারণ যে ধর্মটা বা সাধারণ যে গুণটা সেটা উল্লেখ থাকবে না। ওকে, বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি। ক্লিয়ার বিষয়টা? ইয়েস অর নো কমেন্টে জানাই। মানে কঠিন লাগতেছে? মানে উপমান এবং উপমিতটা আমাদের কাছে কি এখন কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে আমাদের? ইয়েস অর নো কমেন্টে জানাই। ওকে, হস্তি মূর্খ কোন সমাস? হস্তি মূর্খ মূলত হচ্ছে উপমান কর্মধারয় সমাস। হস্তি মূর্খ, হস্তির ন্যায় মূর্খ। ঠিক আছে। রক্তলাল উপমান সমাস না হয়ে উপমিত হলো কেন? রক্তলাল, রক্তলাল তো হচ্ছে যে রক্তলাল, এই উদাহরণটা তো উপমান কর্মধারয় সমাস। রক্তের ন্যায় লাল। ঠিক আছে, ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছি? ন্যায়টা মধ্যে হয় নাকি শেষে হয়? এখন মধ্যে হয় বা শেষে হয় সে ব্যাপারটা আসলে মুখ্য না। সাধারণত আমরা দেখি যে মানে হচ্ছে যে উপমিত কর্মধারয় সমাসের ক্ষেত্রে ন্যায়টা শেষে, অর্থাৎ সাদৃশ্যবাচক শব্দটা শেষে আমরা দেখি। আবার উপমান কর্মধারয় সমাসে মানে সাদৃশ্যবাচক যে শব্দটা আছে
বা ন্যায়, ন্যায় যে শব্দটা আছে সেটা আমরা মাঝে দেখি। এখন মাঝে শেষে ব্যাপারটা দিয়ে আসলে আমরা নির্ণয় করতে পারবো না, বা এটা আমাদের জন্য কঠিন হবে এবং ভুল করার সম্ভাবনাটা আছে। তো সেই জায়গা থেকে আমরা মাথায় রাখবো যে সাধারণ ধর্ম বা গুণটা যদি উজ্জ্ব থাকে তাহলে সেটা উপমিত, আর যদি উজ্জ্ব না থাকে তাহলে সেক্ষেত্রে সেটা উপমান। এটা একটা ব্যাপার। আরেকটা বিষয় যেটা আমরা মনে রাখবো সেটা হচ্ছে যে দুটোর যে তুলনাটা বোঝাবে, সেই তুলনাটা যদি সত্য হয় তাহলে সেটা উপমান, আর যদি মিথ্যা হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে উপমিত। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো কথা? ওকে। উপমান এবং আর উপমেয় বুঝলাম না স্যার, উপমান এবং উপমেয় বুঝলাম না। উপমান এবং উপমেয় বিষয়টা বুঝো নাই? মানে হচ্ছে যে উপমান কর্মধারয় সমাসের পূর্বপদটা উপমান, আর উপমিত কর্মধারয় সমাসে পূর্বপদটা হচ্ছে যে তোমার উপমেয়। বুঝতে পেরেছো কথা? বুঝছো? মানে উপমেয় মানে হচ্ছে যে তোমার প্রত্যক্ষ, সরাসরি। আর উপমান মানে হচ্ছে যে তোমার পরোক্ষ, মানে মানে হচ্ছে যে অন্যভাবে। বুঝেছো কথা? বুঝতে পেরেছো? আত্মজীবনী, আত্মজীবনীর ব্যাসবাক্য হবে আত্মলিখিত জীবনী। হ্যাঁ, আত্মলিখিত জীবনী, আত্মলিখিত জীবনী। বোঝা গেল কথা? বুঝতে পেরেছো? ওকে, ক্লিয়ার। আচ্ছা, এবার আমরা আসি যে রূপক কর্মধারয় সমাস। মূলত অভিন্নতা কল্পনা করা বোঝাবে রূপক কর্মধারয় সমাস। এটা বোঝাটা আমাদের কাছে তুলনা করা হয় বাস্তব, সেটা উপমান। ভেরি গুড। আর যে মানুষ বা বস্তুর তুলনা করা হয় সেটা উপমিত। ভেরি গুড। ওকে। হ্যাঁ, তুমি মানে হচ্ছে যে আমি বুঝালাম, সেটা তুমি ভিন্নভাবে চিন্তা করতে পারো, চিন্তা করার জায়গাটা করতে পারো, তবে যে তোমার কাছে যেটা সহজ মনে হয় সেটা আর কি। তো রূপক কর্মধারয় সমাস যেটা, সেটা হচ্ছে অভিন্নতা কল্পনা করা বোঝাবে। এবং এই সমাসে উপমেয় পদটা হচ্ছে যে আগে বসে এবং উপমান পদটা পরে বসে। ঠিক আছে, বোঝা যাচ্ছে কথা? বুঝতে পেরেছো? ওকে। আর সমসমান পদে মূলত রূপ শব্দটা থাকে, তো আমরা এটা বুঝতে পারি, এটা আমাদের জন্য কঠিন কিছু হয় না রূপক কর্মধারয় সমাসটা। যেমন আমরা যদি বলি প্রধানল, তাহলে সেক্ষেত্রে সেটা কি হবে? ক্রোধ রূপ অনল, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে ভবনদী, ভবনদী কি হবে? স্নেহ সুধা ভবরূপ নদী, স্নেহরূপ সুধা ভবরূপ নদী। ঠিক আছে। ওকে। তাহলে আমরা রূপ কর্মধারয় সমাস নিয়ে আর আলাদাভাবে আলোচনা করছি না। মানে রূপ কর্মধারয় সমাসে সাধারণত মানে একটা বিষয় আমরা মনে রাখবো, সাধারণত যেটা হয় সেটা হচ্ছে পূর্বপদ এবং পরপদ দুটোই কি হয়? বিশেষ্য হয়। ঠিক আছে, পূর্বপদ এবং পরপদ দুটোই বিশেষ্য হবে। এবং মানে হচ্ছে যে মানে আরেকটা বিষয় হচ্ছে যে আমরা আরেকটা ট্রিক্স মনে রাখতে পারি, যে পূর্বপদটা হচ্ছে যে আমরা মানে অস্পর্শ, মানে সেটা স্পর্শ করা যাবে না, এরকম। আর পরপর যেটা সেটা হচ্ছে যে অনেকটা স্পর্শ করা যাবে, এরকম ব্যাপারটা বোঝাবে। ওকে। আর সাধারণ গুণটা উল্লেখ থাকবে না মূলত, এই বিষয়টা একটু মনে রাখবো আর কি। অর্থাৎ একটা স্পর্শ করা যাবে আর একটা স্পর্শ করা যাবে না। যেমন ধরো, মানে হচ্ছে যে তুমি যদি বলো যে আমি বলতেছি মন মাঝি, মন মাঝি, এখানে দুটো পদ আছে, একটা পদ মন, আরেকটা হচ্ছে মাঝি। এখন পূর্ব পদটাকে আমি মূলত হচ্ছে যে স্পর্শ করতে পারি না। মনকে কি আমরা স্পর্শ করতে পারি? পারি না, অস্পর্শ এটা। আর মাঝি, মাঝিকে আমরা স্পর্শ করতে পারি। একই রকম ভাবে তুমি যদি ধরো যে তোমার শোক সাগর, শোক সাগর, তাহলে শোক সাগর শব্দটা যদি দেখি, যে সাগর এটাকে আমরা স্পর্শ করতে পারি, শোককে আমরা স্পর্শ করতে পারি না। একই রকম ভাবে আমি যদি তোমাদেরকে বলি যে তোমার আহ কি বলবো, জীবন প্রদীপ। হ্যাঁ, জীবন প্রদীপ, জীবন রূপ প্রদীপ। তাহলে জীবন প্রদীপ এই শব্দটা যে বললাম, যে প্রদীপকে স্পর্শ করতে পারি, জীবনকে স্পর্শ করতে পারি না। ঠিক আছে। ওকে, বোঝা গেল কথা? ওকে। আচ্ছা। হ্যাঁ, একটা অদৃশ্য, রাইট। ওকে। একটা দৃশ্যমান আর একটা অদৃশ্য। আচ্ছা। তো উপমিত উপমান সমাস চেনার কৌশল, এখানে কিছু বিষয় আমি যে কথাগুলো বললাম সেগুলোই আছে। অর্থাৎ ব্যাসবাক্যের বিবৃতিটা যদি মিথ্যা হয় তাহলে সেটা হবে কি? উপমিত কর্মধারয় সমাস। আর ব্যাসবাক্যের বিবৃতিটা যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা হবে কি? উপমান কর্মধারয় সমাস। এটা একটু মনে রাখবো, এটা একটু নোট ডাউন করে নিতে পারি, যে ব্যাসবাক্যের বিবৃতিটা যদি মিথ্যা হয় তাহলে সেটা উপমিত কর্মধারয় সমাস, আর যদি সত্য হয় তাহলে সেক্ষেত্রে সেটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। যেমন মুখ চন্দ্র, মুখ চন্দ্রের ন্যায়, এটা বিবৃতিটা মিথ্যা, কারণ মুখ কখনো চন্দ্রের মতো হতে পারে না, যদিও আমরা সেটা উদাহরণ দেই আর কি। ঠিক আছে। ওকে। তো আমরা কর্মধারয় সমাসের গাণিতিক গঠনটা এটা একটু দেখে নিতে পারি। মানে যে সাধারণ কর্মধারয় সমাসের, এটা তো অলরেডি দেখেছি। মানে এই স্ট্রাকচার গুলো যে মূলত যে আমরা মুখস্থ করতে পারি, এই সূত্রগুলো মুখস্থ করতে পারি। মানে যে যদি আমাদের সম্ভব হয় আর কি। হ্যাঁ। ওকে।
আচ্ছা। ভাইয়া চাঁদমুখ, মুখচন্দ্র, চন্দ্রমুখ, এটা যখন বেশ বাক্যে দেওয়া থাকে তখন বোঝা যায় কোন সমাস। বাট যখন দেওয়া থাকে না তখন কিভাবে বুঝবো যে কোনটা কোন সমাস? হ্যাঁ, আমরা মানে কিছু বিতর্কিত যে উদাহরণগুলো আছে সেগুলো নিয়ে আমরা হচ্ছে যে আলাদা একটা সেশন বলতে আমরা আলাদা কিছু স্লাইড রেখেছি। সেখানে আমরা হচ্ছে যে সেগুলো সলভ করার চেষ্টা করব। আমাদের অনেকগুলো বিতর্কিত ব্যাপার আছে যে বিষয়গুলো নিয়ে প্রায়ই হচ্ছে যে আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তি সৃষ্টি হয়। যেমন ধরো গায়ে হলুদ শব্দটা, চন্দ্রমুখ, চাঁদমুখ, মুখচন্দ্র, এই শব্দগুলা, তারপরে হচ্ছে যে তেতলা, দোতলা, এই শব্দগুলা নিয়ে হচ্ছে যে অনেক বিভ্রান্তি হয়, তাই না? তো এগুলা নিয়ে আমরা হচ্ছে যে কথা বলবো, অসুবিধা নাই। এত হচ্ছে যে মানে কি বলে ভয় পাওয়ার কিছু নাই, আল্লাহ ভরসা। হ্যাঁ, যেগুলো নিয়ে আমাদের বিভ্রান্তি হয়, যেগুলো নিয়ে সচরাচর বিভ্রান্তি হয়, সেগুলো নিয়ে হচ্ছে যে আমরা আলাদাভাবে আলোচনা করব এবং আমরা সেখানে বিভ্রান্তি দূর করার চেষ্টা করব। ঠিক আছে? ওকে। তো আমরা কর্মধারয় সমাসের গাণিতিক গঠনগুলো এগুলো একটু মনে রাখতে পারি, এগুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এগুলো একটু আমরা এই স্ট্রাকচার গুলো মনে রাখলে আমাদের কাছে মানে হচ্ছে যে নির্ণয় করাটা খুব বেশি কঠিন কিছু হবে না। হ্যাঁ, ভ্রমণ কর্মধারয় সমাস, উপমিত কর্মধারয় সমাসে যে স্ট্রাকচার গুলো আছে এগুলো আমরা একটু দেখতে পারি। ওকে, এবার আমরা আসি দ্বিগু সমাসে। দ্বিগু শব্দের অর্থ আমরা জানি যে দ্বিগু শব্দের অর্থ কি। দ্বিগু সমাসের ক্ষেত্রে আমরা জানি দ্বিগু শব্দের অর্থ কি, সবাই বলে। দ্বিগু শব্দের অর্থ কি? দ্বিগু শব্দের অর্থ কি? দ্বিগু, দ্বি মানে হচ্ছে কি দুই, তাই না? আর এখানে পরবর্তী যে শব্দটা আছে সেটা দ্বারা কি বোঝাচ্ছে? গরু। হ্যাঁ, গরু। ওকে। আচ্ছা। তো দ্বিগু সমাস, দ্বিগু সমাস দ্বারা মূলত হচ্ছে যে আমরা মানে হচ্ছে যে যেটা বুঝি সেটা হচ্ছে যে সংখ্যা বুঝি, অর্থাৎ সংখ্যাবাচক বিশেষণ পূর্বে বসে মানে সমষ্টি বা সমাহার বোঝালে সেটা দ্বিগু সমাস হয়। ঠিক আছে? এটা খুবই সহজ ব্যাপার যে এই সমাসে সমস্ত পদটি মূলত বিশেষ্য হয়। সমস্ত পদ যেটা হবে সেটা সবসময় কি হবে? বিশেষ্য হবে। ঠিক আছে? তাহলে আমরা একটু দ্বিগু সমাস চিহ্নিতকরণের ক্ষেত্রে আমরা যে ব্যাপারটা মনে রাখতে পারি সেটি হচ্ছে কি, দ্বিগু সমাসে পরপদের অর্থটা প্রধান। পরপদের অর্থটা হচ্ছে যে প্রধান। ওকে, পরপদের অর্থটা হচ্ছে যে প্রধান। ওকে, আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? কথা শুনতে পাচ্ছি ক্লিয়ার? ওকে। তো দ্বিগু সমাসে মূলত হচ্ছে পরপদের অর্থটা প্রধান, পরপদের অর্থটা প্রধান এবং হচ্ছে পূর্বপদে কি থাকবে দ্বিগু সমাসে? দ্বিগু সমাসে পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। এবং পরপদটা কি হবে? বিশেষ্য হবে এবং সমস্ত পদটাও কি হবে? বিশেষ্য হবে। ঠিক আছে? পরপদটা বিশেষ্য হবে, সমস্ত পদটাও কি হবে? বিশেষ্য হবে। তাহলে আমরা কিছু ব্যাপার বুঝতে পেরেছি যে মানে হচ্ছে পরপদের অর্থ প্রধান থাকবে, পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে। পূর্বপদে কি থাকবে? সংখ্যা থাকবে এবং হচ্ছে পরপদটা হচ্ছে কি হবে? বিশেষ্য হবে। পরপদটা কি হবে? বিশেষ্য হবে এবং সমস্ত পদটাও হচ্ছে তোমার বিশেষ্য পদ হবে। ওকে, সেটা যেমন আমরা উদাহরণ দেখি, শতবার্ষিকী, ত্রিপদী, পাঠশালা, ত্রিভুবন, সাত সমুদ্র। তাহলে আমরা এটা বুঝতে পেরেছি, দ্বিগু সমাসটা আমাদের কাছে ক্লিয়ার। আমরা এবার আসি অব্যয়ীভাব সমাসে। দ্বিগু সমাস, এটাকে দ্বিগু কর্মধারয় বলা হয়ে থাকে, দ্বিগু সমাসটাকে দ্বিগু কর্মধারয় সমাসও বলা হয়ে থাকে আর কি, কেউ কেউ বলেন। ওকে। মূলত হচ্ছে প্রমিত ব্যাকরণে আর কি দ্বিগু সমাসকে কর্মধারয় সমাসের মধ্যে রাখা হয়েছে। ওকে, যার কারণে এই দ্বিগু সমাসের অন্য নামটা হচ্ছে মূলত দ্বিগু কর্মধারয়। ওকে। আচ্ছা, এবার আমরা আসি অব্যয়ীভাব সমাসে। অব্যয়ীভাব মানে হচ্ছে অব্যয়ের ভাব বর্তমান। মূলত হচ্ছে যে সমাসে পূর্বপদে অব্যয় থাকে এবং অব্যয়ের অর্থের প্রধান রূপে প্রতীয়মান হয়, অর্থাৎ পূর্বপদ প্রধান। অব্যয়ীভাব সমাসে কি কোন পদ প্রধান? পূর্বপদটা হচ্ছে প্রধান। ওকে, অব্যয়ীভাব সমাসে হচ্ছে পূর্বপদ হচ্ছে প্রধান। ওকে। আমরা দ্বিগু এবং সংখ্যাবাচক বহুব্রীহি সমাসের একটা পার্থক্য সেটা আমরা মানে হচ্ছে বহুব্রীহি সমাস যখন আলোচনা করব সেখানে আমরা দেখার চেষ্টা করব। তো আমরা হচ্ছে যে এখন আলোচনা করছি মূলত অব্যয়ীভাব সমাসে নিয়ে। তো অব্যয়ীভাব সমাস সম্পর্কে আমরা যে ব্যাপারটা মনে রাখবো সেটা হচ্ছে অব্যয়ীভাব সমাস হচ্ছে তোমার দ্বিগু কর্মধারয় এবং তৎপুরুষ সমাসের বিপরীত, অর্থাৎ দ্বিগু কর্মধারয় এবং তৎপুরুষ সমাসে পরপদ প্রধান আর অব্যয়ীভাব সমাসে কি পূর্বপদ প্রধান। ওকে। এবং পূর্বপদের অর্থের প্রাধান্যটাই থাকে এবং আমরা দেখি যে পূর্বপদে মূলত সাধারণত কি থাকে? উপসর্গ থাকে। কি থাকে? উপসর্গ থাকে। এটা একটু মনে রাখবো যে অব্যয়ভাব সমাসে পূর্বপদে কি থাকবে? সাধারণত উপসর্গ। কি থাকবে? উপসর্গ। এবং পরপরটা হচ্ছে বিশেষ্য হবে। ওকে। আচ্ছা, তো আমরা একটু সহজ টেকনিকে মনে রাখতে পারি যে আমাদের যে উপসর্গগুলো আছে, সংস্কৃত উপসর্গগুলো আছে বা বাংলা উপসর্গ যেগুলো আছে, সেই উপসর্গগুলা যদি হচ্ছে অব্যয়ভাব সমাসে থাকে তাহলে সেক্ষেত্রে মানে হচ্ছে যে কোনো সমস্ত পদে থাকে তাহলে সেক্ষেত্রে বুঝতে হবে যে সেটা কি, সেটা কি
অব্যয়ভাব সমাস। ওকে, যেরকম যেমন অনু, অঘা, অজনা, আর আনা ইতি, উৎকট কু নিপাতি বিবর রাম শশা সুহা। হ্যাঁ, এগুলো। ওকে, আচ্ছা। তো এছাড়াও ব্যাস বাক্যে আমরা অব্যয়ভাব সমাসে দেখি যে সমীপে, সদৃশ, মত, পুনঃ পুনঃ, অভাব পর্যন্ত অতিক্রম না করে অধিকার, এই শব্দগুলো থাকে। এগুলো আমরা একটু দেখে নেব। ওকে, আচ্ছা। তো অব্যয়ভাব সমাসে এগুলোর অর্থ কি সেগুলো আমরা একটু দেখে নিতে পারি। তো এছাড়াও আমরা হচ্ছে যে জাস্ট উপসর্গের বিষয়গুলো একটু ভালোভাবে মাথায় রাখলে হবে। যে অনু, অধি, আ, উপ, উত, প্রতি, নিজ, দু, হর, এই উপসর্গগুলো যথা, এই উপসর্গগুলো যদি তোমার মানে হচ্ছে সমস্ত পদে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা বুঝতে হবে সেটা হচ্ছে অব্যয়ভাব সমাস। ওকে, বুঝছো কথা? ক্লিয়ার? ওকে, কি বলেছে? সপ্তাহ এর বিগ্রহ বাক্য কি হবে? এই যে সপ্তাহের মধ্যেই তো আছে বিগ্রহ বাক্যটা, একটু চিন্তা করো। ফ্লোরিডা ফেরদৌস, একটু চিন্তা করো। মানে সপ্তাহ এর বিগ্রহ বাক্যটা মূলত সপ্তাহ এই শব্দের মধ্যে আছে। সপ্তাহ, সপ্ত, এখানে দুটো পদ আছে তাই না? সপ্তাহ, সপ্ত, অহ। সপ্ত, অহ। অহ মানে কি? অহ মানে হচ্ছে দিন। তাহলে কি হচ্ছে? সপ্ত মানে সাত, মানে সপ্ত অহের সমাহার। হ্যাঁ, সপ্ত অহের সমাহার, বোঝা যাচ্ছে না? শব্দটাকে একটু চিন্তা করতে হবে। হ্যাঁ, ফ্লোরিডা, বুঝতে পেরেছো এখন? সপ্ত অহের সমাহার, দ্বিগু সমাস, বুঝতে পেরেছো? শুভ, হ্যাঁ, রাইট। মানে সপ্তাহ এই শব্দের মধ্যেই তো মূলত হচ্ছে যে তোমার বিগ্রহ বাক্যটা আছে তাই না? সপ্ত যোগ অহ, অহ মানে দিন, সপ্ত অহের সমাহার। ওকে, তো অব্যয়ভাব সমাস সম্পর্কে আমরা জেনেছি। আমরা এবার অন্যান্য যে সমাসগুলো আছে যেগুলো আমরা মূলত মানে হচ্ছে পরীক্ষায় আমাদের থাকতে পারে, এর মধ্যে একটি হচ্ছে যে প্রাদি সমাস। প্রাদি সমাস মূলত অব্যয়ভাব সমাসেরই একটা মানে বৈচিত্র্য রূপ। মূলত হচ্ছে প্রাদি সমাসের মানে আমাদের যে সংস্কৃত উপসর্গগুলো আছে, সেই সংস্কৃত উপসর্গগুলা মূলত হচ্ছে যে থাকে। তো সংস্কৃত উপসর্গ কয়টা? 20টা। আর মানে হচ্ছে খাঁটি বাংলা উপসর্গ কয়টা? 21টা। তো সংস্কৃত যে উপসর্গগুলো আছে, পরা, অব, সমনি, অব, অনু, পরি, এই উপসর্গগুলো মূলত প্রাদি সমাসে থাকে। অর্থাৎ পূর্ব পদে যদি এই যে পরা, অব, সমনি, অব, অনু ইত্যাদি থাকে, তাহলে সেটা বুঝতে হবে কোন সমাস? প্রাদি সমাস। ঠিক আছে? যেমন প্রবচন, এই যে আছে, অনুতাপ, অনু আছে, পরিভ্রমণ, পরি আছে, অনুতাপ, অনু আছে। বুঝতে পেরেছো কথা? বুঝতে পেরেছো? ক্লিয়ার বিষয়টা? ক্লিয়ার? ইয়েস অর নো? ইয়েস অর নো? প্রাদি সমাসটা বুঝতে পেরেছি? বুঝতে পেরেছি? ওকে। নিত্য সমাস, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা থেকে প্রায় পরীক্ষা আসে আমাদের এনটিআরসি বা প্রাইমারি পরীক্ষাগুলোতে হচ্ছে যে এটা আসে। তো নিত্য সমাস বলতে আমরা কি বুঝি? যে সমাসে সমসমান পদগুলো পাশাপাশি অবস্থান করে এবং ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, অর্থাৎ ব্যাস বাক্যের প্রয়োজন হয় না, সেটাই মূলত হচ্ছে যে নিত্য সমাস। যেমন ধরো হচ্ছে দেশান্তর, গ্রাম শুদ্ধ, আমরা একটু নিত্য সমাসগুলো মুখস্থই রাখবো। হ্যাঁ, দেশান্তর, গ্রাম শুদ্ধ, জলমাত্র, তারপরে হচ্ছে যে তোমার দর্শন মাত্র, হস্তান্তর, 92, গ্রামান্তর, হ্যাঁ, এগুলো এগুলো হচ্ছে যে নিত্য সমাস। অলোক সমাস, এখন অলোক সমাস বলতে আসলে কিছু নাই। অলোক সমাস বলতে কিছু নাই। অলোক সমাস বলতে আমরা আসলে মানে সব সমাসের মধ্যেই কিন্তু অলোক ব্যাপারটা আছে। এখন অলোক মানে কি? অলোক মানে হচ্ছে যে যে মানে হচ্ছে যে সমাসে আমরা দেখবো যে সমস্ত পদের ব্যাস বাক্যটা লোপ পাবে না। সমস্ত পদে ব্যাস বাক্যটা লোপ পাবে না, একই রকম থাকবে, সেটা হচ্ছে যে অলোক সমাস। যেমন আমরা দেখতে পাচ্ছি যে হাটে বাজারে, হ্যাঁ, হাট বাজার, হাটে বাজারে, মায়ে জিয়ে, হ্যাঁ, অলুক দ্বন্দ্ব এটা। মূলত হচ্ছে অলুক তৎপুরুষ, যে পড়ার ঘর, পড়ার জন্য ঘর, মেঘে ঢাকা, হ্যাঁ, মেঘে ধারা ঢাকা, অলুক বহুব্রীহি, তারপরে মুখে মধু, হ্যাঁ, মুখে মধু যার। অর্থাৎ ব্যাস বাক্যে মূলত হচ্ছে যে তোমার বিভক্তিটা লোপ পাবে না, সেটাই হচ্ছে যে অলুক সমাস। আরেকটা সমাস আছে তোমার হচ্ছে যে বাক্যাশ্রয় সমাস। মূলত হচ্ছে যে সমাসে সমস্ত পদগুলো একটি মাত্র শব্দে পরিণত করা যায় না। হ্যাঁ, একটি মাত্র শব্দে আমরা পরিণত করতে পারি না, সেটা হচ্ছে বাক্যাশ্রয় সমাস। যেমন ধরো হচ্ছে বসে আঁকো প্রতিযোগিতা, হ্যাঁ, আঁকা প্রতিযোগিতা, তাহলে সেক্ষেত্রে এটাকে আমরা এক বাক্যে পরিণত করতে পারতেছি না, সংক্ষেপ করতে পারতেছি না, এটা হচ্ছে বাক্যাশ্রয় সমাস বলে এটাকে। সব পেয়েছির দেশ, সব পেয়েছির আসর, হ্যাঁ, পেয়েছির আসর, তারপর গ্রাম রক্ষা কমিটি, এগুলো বাক্যাশ্রয় সমাস। আরেকটা আছে যে তোমার এটাকে কি বলে? সুপসুপা সমাস। এই সমাসটা মূলত কি? মানে ভিন্ন বিভক্তি যুক্ত দুটি পদের সমাস যদি হয়, তাহলে সেটাকে আমরা মূলত এটাকে সুপসুপা সমাস বলি। যেমন মায়ে জিয়ে, হ্যাঁ, এক্ষেত্রে দুটো পদই একই বিভক্তি, অর্থাৎ মানে একই বিভক্তি যুক্ত, মানে হচ্ছে যে সমাসটা সেই সমাসটাকে মানে হচ্ছে যে আমরা কি বলছি? সুপসুপা সমাস বলি। ক্লিয়ার বিষয়টা? বুঝতে পেরেছো? ক্লিয়ার? ক্লিয়ার?
ওকে, তাহলে আমরা যে যে বিষয়গুলো জানলাম সেটি হচ্ছে যে আমরা দ্বন্দ্ব সমাস সম্পর্কে জানলাম, আমরা কর্মধারয় সমাস সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে দ্বিগু সমাস সম্পর্কে জানলাম, আমরা হচ্ছে অব্যয়ভাব সমাস সম্পর্কে জানলাম, এবং অন্যান্য সমাসের মধ্যে আমরা প্রাদি সমাস সম্পর্কে জানলাম, বাক্যাশ্রয়ী সমাস সম্পর্কে জানলাম, সুপসুপা সমাস সম্পর্কে আমরা জানলাম। তাহলে এই ব্যাপারগুলো হচ্ছে যে অলোক সমাস সম্পর্কে আমরা তথ্য জানলাম। তো এই বিষয়গুলো মূলত প্র্যাকটিসের বিষয়, আমরা যত বেশি প্র্যাকটিস করব তত বেশি হচ্ছে যে আমরা পারবো ভালো। তো কিছু বিভ্রান্তি আমাদের কিছু পদ নিয়ে হয়, সমাসবদ্ধ কিছু পদ নিয়ে, যেমন এর মধ্যে একটা হচ্ছে যে গায়ে হলুদ, এটা নিয়ে আমাদের একটা বিভ্রান্তি আছে। তারপর হচ্ছে যে আমাদের যে চন্দ্রমুখ, তারপরে হচ্ছে যে চাঁদ মুখ, তারপরে হচ্ছে যে মুখ চন্দ্র, এগুলো নিয়ে আমাদের বিভ্রান্তি আছে। এগুলো নিয়ে আমাদের আলোচনা আগামীকালকে আমরা করব, যেগুলো নিয়ে আমাদের বিভ্রান্তি আছে। হ্যাঁ, বিভ্রান্তি আছে, সেগুলো নিয়ে আমরা আলোচনা করব। ঠিক আছে স্যার, কিভাবে প্র্যাকটিস করব? প্র্যাকটিস হচ্ছে যে তোমার প্র্যাকটিস বলতে তুমি সহজভাবে, যদি সহজ উপায় তুমি ভালো করতে চাও, তাহলে আমি পরামর্শ দেব যে ইন্টারের বোর্ডে আসা যে মানে হচ্ছে যে সমাস গুলো আছে, হ্যাঁ, ওইগুলো ভালো করে তো যদি তুমি সলভ করো, তাহলে তুমি যে কোনো চাকরির প্রতিযোগিতামূলক পরীক্ষায় তুমি কমন পাবা। ওইগুলো একটু ভালো করে সলভ করলে হবে, মানে হচ্ছে তোমার সমাসের প্রকারভেদ ধরে ধরে। ঠিক আছে, বুঝতে পেরেছো কথা? দ্বন্দ্ব সমাসের গুলা আলাদাভাবে, কর্মধারয় গুলো আলাদাভাবে, এভাবে তুমি প্র্যাকটিস করলে তুমি বুঝতে পারবা। আর যেগুলো নিয়ে তোমার কনফিউজড মনে হচ্ছে বা তুমি গুলায় ফেলতেছো, সেগুলো আলাদা করে খাতায় নোট করে নিবা। তাহলে সেক্ষেত্রে তুমি হচ্ছে যে রিভিশন দিতে তোমার সুবিধা হবে। শুভ, বুঝতে পারছো কি বলছে? বুঝতে পারছো? তো সমাজ থেকে মূলত আমাদের মানে হচ্ছে রিটেন পরীক্ষায় মূলত হচ্ছে যে প্রশ্ন আসে। আমরা জানি যে 11 থেকে প্রায় 14 গ্রেডের যে পরীক্ষাগুলো এখন হচ্ছে ইদানিং, সেগুলো এখন আর এমসিকিউ নির্ভর হচ্ছে না, সেগুলো সরাসরি রিটেন হচ্ছে। সো সেই জায়গা থেকে তোমরা একটু ওইভাবে প্রস্তুতি নিবা আর কি। ঠিক আছে, ওইভাবে তোমরা হচ্ছে যে প্রস্তুতি নিবা। ওকে, বুঝতে পেরেছো? মানে আমাদের রিটেন বেসড প্রস্তুতি যদি আমরা নিতে পারি, মানে হচ্ছে যে তাহলে আমাদের জন্য বিষয়টা মানে হচ্ছে যে সহজ। হ্যাঁ, ওকে। ভূতপূর্ব এটি মূলত হচ্ছে যে তোমার কোন সমাস? তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস নিয়ে আমরা মানে হচ্ছে তোমার আগামীকালকে আলোচনা করব। হ্যাঁ, তৎপুরুষ এবং হচ্ছে তোমার বহুব্রীহি, এই দুইটা সমাস নিয়ে আমরা আগামীকালকে আলোচনা করব। ওকে, বুঝতে পেরেছো ফ্লোরিডা? তো বিরোচন অংশে আমরা একটু কিছু বিষয় দেখি যে বিষয়গুলো আমাদের জন্য গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমরা আজকে দেখবো যে জল বা পানি, হ্যাঁ, মানে সমার্থক শব্দ যেগুলো আছে, সেই শব্দগুলো আমরা একটু দেখবো। ওকে, রিটেন কিরকম কোশ্চেন হয় স্যার? হ্যাঁ, রিটেনের কোশ্চেনটা হচ্ছে যে তোমার এরকম হয়, যেমন বিসিএস রিটেনে যদি প্রশ্ন আসে, তাহলে সেক্ষেত্রে মানে হচ্ছে যে কিভাবে সমাসের সাহায্যে শব্দ গঠিত হয়, উদাহরণ সহ আলোচনা করো, এটা একটা প্রশ্ন আসে। যে সমাসের মাধ্যমে শব্দ গঠন প্রক্রিয়া আলোচনা করো, কিভাবে সমাসের সাহায্যে শব্দ গঠিত হয়, উদাহরণ সহ আলোচনা করো। এটা 45তম বিসিএস রিটেন পরীক্ষায় আসছে এই প্রশ্নটা। আর এছাড়াও হচ্ছে যে তোমার এই যে প্রশ্ন আসে এরকম ভাবে, যেমন ধরো পুরুষ সিংহ চিহ্নিত প্রশ্ন থাকে যে নিচের শব্দগুলো ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করো, তোমরা যেভাবে ইন্টার পরীক্ষা দিছিলে আর কি। হ্যাঁ, যেভাবে ইন্টারের পরীক্ষার প্রশ্ন ছিল ওই রকম প্রশ্ন আসে, যে নিচের শব্দগুলোর বা মানে হচ্ছে যে ব্যাসবাক্য সহ সমাস নির্ণয় করুন, এ ধরনের প্রশ্ন থাকে। তো গুরুত্বপূর্ণ যে মানে হচ্ছে যে সমস্ত পদগুলো আছে, সেগুলা একটু ভালো করে মানে হচ্ছে তোমার আহ মানে হচ্ছে পড়ে নিতে হবে আর কি, প্র্যাকটিস করতে হবে। তো অ্যান্সার গুলো সাধারণত এভাবে করতে হয়। সেটি হচ্ছে প্রশ্ন প্রদত্ত শব্দ, প্রশ্ন প্রদত্ত শব্দ, রিটেনের অ্যান্সার গুলা। সেটা হচ্ছে কি, প্রশ্ন প্রদত্ত শব্দ হচ্ছে ধরো কি আছে, পুরুষ সিংহ আছে, পুরুষ সিংহ। ওকে, তারপরে হচ্ছে যে তোমার ব্যাসবাক্য, ব্যাসবাক্য, তাহলে ব্যাসবাক্য তুমি পুরুষ সিংহের ন্যায় দিলা। পরবর্তীতে আরেকটা জায়গায় এখানে কি হবে, সেটা হচ্ছে যে সমাস। কোন সমাস? সেটা হচ্ছে ভূমিত কর্মধারয় সমাস। আর একেবারে যদি তুমি নির্ণয় করতে না পারো, বাট বুঝতে পেরেছো এটা কর্মধারয় সমাস, তাহলে সেক্ষেত্রে রিটেনের ক্ষেত্রে এই ট্রিক্সটা ফলো আপ করবা। সেটা হচ্ছে যে কর্মধারয় সমাস সেটা উল্লেখ করতে, যদি তুমি উপমান উপমিতের মধ্যে গুলায় ফেলো। বুঝতে পারছো কথা? জুডিশিয়ারি লিখিত পরীক্ষায় বিগ্রহ সহ সমাস নির্ণয় আসে। হ্যাঁ হ্যাঁ, রাইট। ওকে, সো আমরা ওইভাবে প্র্যাকটিস করতে হবে। হ্যাঁ, বুঝতে পেরেছো? আমাদের মানে বিরোচন অংশে আমরা হচ্ছে যে পানি, যে মানে আমি এখানে গুরুত্বপূর্ণ গুলোই রেখেছি, তুমি সেগুলাই ভালো করে মুখস্থ করে নিবা। মানে পানির সমার্থক শব্দ অম্বু, অপ, নীর, পানি, সলিল, পানি, হ্যাঁ, পয়, এগুলো একটু ভালো করে মুখস্থ করে নিবা, এগুলো আমাদের গুরুত্বপূর্ণ। পানি লাগবে কারো? পানি?
আচ্ছা, আমাদের জুলাই চলছে তাই না? আচ্ছা, বাগধারা এখানে আছে, এগুলো একটু ভালো করে মুখস্থ করে নেব। অকাল বোধন, অসময়ে আবির্ভাব, অগ্নিশর্মা, নিরতিশয় ক্রুব্ধ, এগুলো মুখস্থের ব্যাপার, এগুলো মুখস্থ করে নেব। আমরা অনেক ট্রিক্স মিক্স দেখি এ হাবি জাবি। আমি আসলে হচ্ছে যে একদম অনেস্টলি ট্রিক্স এর পক্ষপাতী না, কৌশলের পক্ষপাতী না। যেখানে আসলে কৌশল বেসিক্যালি হচ্ছে যে করলে তুমি দেখা যায় যেখানে তোমার সময় লাগার কথা 30 সেকেন্ড, তুমি ওই কৌশল মনে করতে করতে তোমার একটা অপশনের অ্যান্সার করতে তোমার হচ্ছে লেগে যায় 1 মিনিট। এরকম হয় না ব্যাপারটা? ইয়েস অর নো? ইয়েস অর নো? এখন কৌশল বিষয়টা হচ্ছে যে আসলে মানে হচ্ছে যে ওই যে উদাহরণগুলো নির্দিষ্ট করে দেওয়া হয়েছে, বা হচ্ছে যে গাইড বই বিক্রেতারা যেভাবে হচ্ছে যে সেটাকে মার্কেটিং করার জন্য যেভাবে কি করেছে, সেটা হচ্ছে যে তোমার ওই উদাহরণগুলোর ক্ষেত্রে প্রযোজ্য। বাকিগুলাতে মিলাইতে যাও, দেখবা যে হচ্ছে যে অবস্থা খারাপ হয়ে যাবে। সো এই জায়গা থেকে আমি বলবো যে বেশি বেশি টেক্সট বেসড প্রিপারেশন নাও, এবং বেশি বেশি পড়ো, প্র্যাকটিস করো, তাহলে সেক্ষেত্রে ব্যাপারটা মানে ভালো হবে আর কি। ঠিক আছে, অমুকে এরকম ট্রিক্স দিছে বাগধারার, যে হচ্ছে যে এর বিভিন্ন চিত্র মিত্র দিয়ে দেখাইছে ব্যাপারটা। হ্যাঁ, চিত্র আমাদের ভিজুয়াল একটা ব্যাপার হইতে পারে, কিন্তু দিন শেষে তোমাকে পড়তে হবে। মানে হচ্ছে যে কিছু করার নাই, কৌশলের সংখ্যাই বেশি। হ্যাঁ, ওই যে মূলত হচ্ছে যে মানে বই বিক্রির উদ্দেশ্যে মূলত হচ্ছে যে কৌশল হলে সেটা তুমি হচ্ছে যে তুমি দেখবা যে বেশিরভাগ ওই যে বললাম না, যে হচ্ছে তোমার এই যে সমাস প্রত্যয়, তারপরে হচ্ছে যে কারক, মানে এক এক বাক্য শিখলেই আপনি হচ্ছে কারকের বস হয়ে যাবেন। একটা সমাসের বাক্য শিখলে আপনি সমাসের বস হয়ে যাবেন। এই ধরনের ব্যাপারগুলা অনেক হচ্ছে যে সেগুলো হচ্ছে মার্কেটিং পলিসি আর কি। সো আমরা সেগুলা থেকে বের হয়ে আমরা একটু বেশি বেশি পড়বো। হ্যাঁ, সময় দেবো একটু। 6 মাস কি তোমার সময় হবে না? 6টা মাস একটু ভালো করে সময় দাও। 6টা মাস, জাস্ট 6টা মাস। এই যে সকালবেলায় কষ্ট করে তুমি উঠতেছো, সেটা সফলতা তখনই হবে যখন সেটাকে তুমি কনসিস্টেন্সি ধরে রেখে সেটা আহ তুমি হচ্ছে যে কন্টিনিউ করতে পারবা। সো এই ব্যাপারটা আমাদের হওয়া উচিত। হ্যাঁ, মানে হচ্ছে কনসিস্টেন্সি, এটা খুবই গুরুত্বপূর্ণ। চাকরির প্রতিযোগিতা আমি দেখেছি যারাই কনসিস্টেন্সি ধরে রেখেছে তারাই সফল হয়েছে। এবং আমি দেখতেছি যে মানে হচ্ছে যে একটা অবজারভেশন আমার, যে প্রথমবারই সফল হচ্ছে এরকম সংখ্যাই বেশি বেসিক্যালি, যারা তাদের কনসিস্টেন্সি ধরে রেখেছে এবং মানে অত্যধিক পরিমাণ পরিশ্রম করে গিয়েছে। 6 মাস 1 বছর জাস্ট লেগেছে। ঠিক আছে, তো সেই জায়গা থেকে এই লেগে থাকার ব্যাপারটা তোমার মধ্যে মানে হচ্ছে যে ভালোভাবে মানে ধারণ করতে হবে আর কিছু বিপরীত শব্দ আছে গুরুত্বপূর্ণ, আমি গুরুত্বপূর্ণ এগুলোই রেখেছি এখানে। থেকে এগুলো একটু মুখস্থ করে নেব। অর্বাচীন, প্রাচীন খুবই গুরুত্বপূর্ণ, এটা প্রায় পরীক্ষায় আসে আর কি। আহ উপকার দিয়ে কিছু এক কথায় প্রকাশ আছে বিরোচন অংশে, সেগুলো একটু ভালো করে মুখস্থ করে নেব। কৃতজ্ঞ, কৃতজ্ঞ, অকৃতজ্ঞ। পরিভাষা আছে কিছু গুরুত্বপূর্ণ, সেগুলো একটু ভালো করে মুখস্থ করে নেব। পরিভাষা থেকে প্রশ্ন আসে, অর্থাৎ মুখস্থ অংশ যেটা সেটা আমরা হচ্ছে যে প্রতিদিনই একটু একটু করে পড়বো আর কি। এখানে কিছু বিগত প্রশ্নোত্তর আছে, আমরা একটু প্রশ্নগুলোর অ্যান্সার করি, তারপরে আমরা বিদায় নেব। আমাদের ভাল লাগতেছে না আর ক্লাস করতে, তাই না? ঘুম ঘুম ভাব নাকি? সবাই ঝিমায় গেছে মনে হচ্ছে। ক্লাস করতে ভাল লাগতেছে না নাকি? নাকি হচ্ছে যে স্যার ভালোভাবে পড়াইতে পারতেছে না, ব্যাপারটা এরকম? ক্ষুধা লাগছে? হ্যাঁ, ক্ষুধা তো লাগবেই। মাথা থাকলে মাথা ব্যথা হবে, পেট থাকলে ক্ষুধা লাগবে, ব্যাপারটাই খুবই স্বাভাবিক। ঠিক আছে, ওকে। ভালো লাগছে ক্লাস করতে। ভাইয়া ঘুম পাচ্ছে? হ্যাঁ, ঘুম তো পাবেই, চোখ থাকলে ঘুম পাবেই নিশ্চয়ই। নিশ্চয়ই নিশ্চয়ই। ওকে, আপনার ক্লাস বেস্ট, বাবা। ভেরি গুড, সাধু সাধু। কখন 1.5 ঘন্টা হয়ে গেছে স্যার, বুঝতে পারেনি। ওকে, বাহ, খুব ভালো। ওকে, তো যাই হোক, ভেরি গুড। জ্যাকি আশরা, আপনি সুন্দর বোঝান, অনেক বেশি জোস স্যার। ওকে, ওকে। আহ তৈল একটা প্রবন্ধ আছে জানো তো, তাই না? হরপ্রসাদ শাস্ত্রীর। তেল হচ্ছে দুই ধরনের হয়, এক তেলে হচ্ছে যে চাকা ঘোরে, আরেক তেলে হচ্ছে মানুষের মন গলে। হ্যাঁ, তৈল, এটা বিসিএস এর পরীক্ষায় প্রশ্নটা আসছে। কেউ যদি না পড়ে থাকো, এই প্রবন্ধটা পড়ে নিও। বর্তমান সমাজ বাস্তবতায় খুবই জোস একটা প্রবন্ধ। ওকে স্যার, আগের স্লাইডটা আরেকবার দেখবো। হ্যাঁ, এটা পরিভাষা। পরিভাষা, কিছু গুরুত্বপূর্ণ পরিভাষাটা আছে। ওকে, ইউ গট সাচ অ্যান এক্সিলেন্ট পয়েন্ট। ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আচ্ছা, কোন সমাসে উভয় পদই প্রধান? নবম প্রভাষক নিবন্ধন পরীক্ষায় আসছে, বলো কোন সমাসে উভয় পদই প্রধান? ওকে, পূর্বপদ এবং পরপদ উভয়েরই অর্থের প্রাধান্যের ভিত্তিতে নিষ্পন্ন হয় কোন সমাস? ওকে, যে সমাসে পরপদের অর্থই প্রধান রূপে বোঝায় তাকে কি বলে? পরপদের অর্থ?
ওকে, আচ্ছা। তারপরে হচ্ছে এখানে অপশনে ছিল কর্মধারয়, মানে অপশনে যদি তোমার তৎপুরুষ থাকতো সেটাও উত্তর হতো, অপশনে যদি তোমার আম, দ্বিগু থাকতো সেটাও উত্তর হতো কিন্তু, হ্যাঁ। দ্বিগু সমাসে কোন পদের প্রাধান্য থাকে? পরপদ। পূর্বপদের বিভক্তি লোপে যে সমাস হয় সে সমাসকে কি বলা হয়? তৎপুরুষ সমাস। ওকে, তো এরকম উদাহরণগুলো আমরা ভালো করে দেখে নেব। অব্যয়ভাব সমাসে অব্যয় পদের অর্থ কি? অর্থ কি থাকে? প্রধান থাকে। তার মানে এগুলা থেকে আমাদের অনেক প্রশ্ন আসে। একাধিক পদের এক পদীকরণের নাম কি? সমাস। এনএসআই জুনিয়র ফিল্ড অফিসার প্রশ্ন আসছে। সমাসবদ্ধ পদের প্রথম অংশকে কি বলে? পূর্বপদ। মুখচন্দ্র কোন সমাস? উপমিত কর্মধারয়। তুষার ধবল সমাসবদ্ধ পদটি কোন সমাসের উদাহরণ? উপমান কর্মধারয়। ঠিক আছে, ওকে, বোঝা গেল কথা? বুঝতে পারছি। এই যে দেখো, 42তম বিসিএস এর প্রশ্ন আসছে, মধ্যপদলোপী কর্মধারয় সমাস কোনটি? মধ্যপদলোপী, কি সহজ প্রশ্ন তাই না? তারপর কোনটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ? মহিন উপল। উপমান কর্মধারয় সমাসের উদাহরণ কোনটি? শস্য ব্যস্ত। হ্যাঁ। তারপরে মুক্তিযুদ্ধ কোন ধরনের কর্মধারয় সমাস? মধ্য পদলোপী। ওকে, আচ্ছা, ঠিক আছে, বুঝতে পেরেছি। ওকে, ওকে, তো থ্যাংক ইউ ভেরি মাচ। সবাই ভালো থাকি, সুস্থ থাকি, সবার জন্য অনেক অনেক শুভকামনা, আমার জন্য দোয়া রেখো, আর তোমাদের জন্য অনেক অনেক দোয়া। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।